প্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আকিব। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডক্টর আলমগীর তৈমুরের লেখা প্রাচীন মুদ্রা গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। তবে শুরু করার আগে গল্পের প্রথম পর্বে কী হয়েছিল তার একটি সারাংশ দিয়ে নিতে চাই। গল্পটি ছিল একজন অধিবক্তার বয়ানে, যার নাম শরৎ সেনলাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমফিল করছিলেন। বাংলাদেশের মধ্য পশ্চিম অঞ্চলে নীলকর সাহেবদের উত্থান, এই বিষয়বস্তুটি ছিল তার ডক্টরাল থিসিসের মূল প্রতিপাদ্য। থিসিসের তথ্য উপাত্ত সংগ্রহের এক পর্যায়ে তিনি খুঁজে পান একটি নীলকুঠির অস্তিত্ব, যেটির অবস্থান মেহেরপুর জেলাস্থ গাংনী থানার হাড়াভাঙা গ্রামে। তো শরৎ সেনলাল যাত্রা শুরু করে দেন সাহারবাটি নামের সেই নীলকুঠির উদ্দেশ্যে, এবং রওনা দেওয়ার আগেই স্থানীয় সহযোগিতার অনুরোধে একটি চিঠি পাঠিয়ে দেন সেই হাড়াভাঙা গ্রামের হাই স্কুল হেডমাস্টার আজিজ সাহেবকে। যাত্রাপথের কোনো এক বিরতিতে তার সাথে পরিচয় হয় রমজান রাজাকার নামে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের সাথে, এবং ঘটনাচক্রে রমজানের কাছে তিনি একটি প্রাচীন মুদ্রা দেখতে পান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলকাতা প্রেসিডেন্সি থেকে মিন্ট করা 1818 সালের একটি বড় তামার কয়েন। এই মুদ্রা বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমরা জানতে পারিনি প্রথম পর্বে। অতঃপর আরও কিছু গ্রাম বাংলার যাপিত জীবনের অভিজ্ঞতা নিতে নিতে তিনি হাজির হয়ে যান সেই হাড়াভাঙার আজিজ হেডমাস্টারের বাড়ি। মাস্টারের সাথে পরিচয় বিনিময়ের পর তারই অতিথিশালায় নাস্তা করে তিনি ঘুমিয়ে পড়েন যাত্রাপথের ক্লান্তি মুছে দিতে। এরপর কি হয়েছিল সেটাই আপনাদেরকে আজ পড়ে শোনাচ্ছি। তো শুরু করা যাক আজকের গল্প, প্রাচীন মুদ্রা। ঘুম ভাঙল মুক্তারের গলা শুনে। রাতের খাবার দেয়া হয়েছে, সাহেব অপেক্ষা করছেন। হাত মুখ ধুয়ে মুক্তারের পেছন পেছন রান্নাঘরের দিকে রওনা হলাম। পাকা শানের উপর পাটি পেতে খাবার দেওয়া হয়েছে। পাটির উপর হেডমাস্টার সাহেব আসন পিড়ি হয়ে বসে আছেন। আমি তার পাশে গিয়ে বসলাম। খাবারের আইটেম বেশি নয়, বেগুন আর মাসকলাই ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল, চাল কুমড়ো ভাজি, মাসকলাইয়ের ডাল আর আউশ ধানের মোটা লাল ভাত। মাছ খেতে গিয়ে মনে হলো মাছটা একটু পচা। আজিজ সাহেব বললেন, এখানে ইলিশ মাছ পাওয়া যায় কালে ভদ্রে। এই মাছ প্রথমে বরিশাল থেকে আসে খুলনায়, তারপর সেখান থেকে কুষ্টিয়ায়। ইলিশের মৌসুমে আমদানি বেশি হলে দাম পড়ে যায়। ফড়িয়ারা তখন কুষ্টিয়া শহর থেকে মাছ নিয়ে আসে এই গ্রামে গঞ্জে। এখান থেকে কুষ্টিয়া প্রায় 40 মাইল দূরে। আনতে আনতেই মাছ শেষ। যতবারই আনি মাছ পচা। ফ্রেশ মাছ আর খাওয়া হলো না। খেতে না পারলে রেখে দেন। মাসকলাইয়ের ডালটা খেতে ভালো। ভাত যা খাবার ওটা দিয়েই খেলাম। খাওয়া শেষ হলো জাল দিয়ে ঘন করা গরুর দুধ, আখের গুড় আর চিনি চাম্পা কলা দিয়ে। এরপর আজিজ সাহেব আমাকে নিয়ে এলেন গোল বারান্দায়। বাগানের দিকে মুখ করে বসলাম দুজনে। কথা শুরু করলেন মাস্টার সাহেব। বাবু, আপনি নীলকুঠি নিয়ে গবেষণা করছেন জেনে ভালো লেগেছে। আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইতিহাসে অনার্স করেছি, তারপর রাজশাহী ভার্সিটি থেকে এমএ। যখনই সময় পেয়েছি কুঠিয়ালদের সম্পর্কে জানতে চেষ্টা করেছি। ভারতের ইতিহাস লিখেছে সাহেবেরা, আর কুঠিয়ালদের ইতিহাস হলো জ্বালাও পোড়াও আর নির্যাতনের ইতিহাস। সব নীলকুঠির মালিকই ছিল সাহেব, বেশিরভাগই ইংরেজ, কিছু কিছু ফরাসি। ইংরেজ ঐতিহাসিকরা স্বজাতীয়দের এসব বর্বর কর্মকাণ্ডের ইতিহাস লিখে নিজেদের ছোট করতে চায়নি। খুব সাবধানে নীলকুঠির ইতিহাস এড়িয়ে গেছে তারা। যেটুকু বর্ণনা পাওয়া যায় তার প্রায় সবটুকুই দেশি লেখক আর ঐতিহাসিকদের।
যেমন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। যা হোক, এদেশের নীল চাষ সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটুকু আগে শুনি, তারপর আমি বলবো। আমি বললাম, বাংলায় নীল চাষ হতো 5000 বছরেরও আগে থেকে। এখান থেকে নীল চালান হতো গুজরাটে। গুজরাট থেকে ভারতবর্ষের বাইরে আলেকজান্দ্রিয়া, ভেনিস আর কনস্টান্টিনোপলে। ইন্ডিয়া নামটাই এসেছে প্রাচীন রোমান শব্দ ইন্ডিকাম থেকে। ইউরোপের লোকেরা ভারতকে ইন্ডিয়া বলতো, কারণ সেই পুরাকালে এখান থেকে প্রচুর ইন্ডিগো বা নীল রপ্তানি হতো। 1600-1700 সালে দাসদের নিয়ে আমেরিকায় ব্যাপকভাবে নীল চাষ শুরু হলে এই এলাকায় নীল চাষে ভাটা পড়ে। 1700 সালের মাঝামাঝি আমেরিকা ঝুঁকে পড়ে গম, তুলা আর আখ চাষের দিকে। ওইদিকে ইংল্যান্ডে তখন কাপড়ের কল গড়ে উঠেছে, এদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির মতো। সাদা কাপড় আরও সাদা করার জন্য তাদের দরকার শত শত টন নীল। কোথায় নীল চাষ হবে, ইংরেজরা তখন হন্যে হয়ে সেই জায়গাটা খুঁজছে। তাদের ভাগ্যই বলতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এদেশে জেকে বসেছে। বাংলার মাটি উর্বর, জলবায়ু উষ্ণ, পুরো দেশ জুড়ে তাদের নিয়ন্ত্রণ। ঠিক এই সময়ই অযাচিত এক ধাক্কা খেল কোম্পানি। বাংলায় দেখা দিল শরণাতীতকালের ভয়াবহ দুর্ভিক্ষ বা মনন্তর। দুর্ভিক্ষের কারণে দেদারসে লোকজন মরে জনপদের পর জনপদ খালি হয়ে গেল। চাষের জমি হলো বন জঙ্গল, ধসে পড়ল কৃষি ব্যবস্থা। বাংলার শাসন হাতে নেওয়ার পর কোম্পানি জমির খাজনা বাড়িয়ে দিয়েছিল 5 গুণ। এখন দেখা গেল খাজনা আদায় হচ্ছে না একেবারেই। লোকজনই নেই, খাজনা দেবে কে? খাজনা যা আদায় হয়, খাজনা আদায়ের খরচ তার থেকে ঢের বেশি। খাজনা আদায়ের জন্য কোম্পানি জেলায় জেলায় সার্কিট হাউস, মার্কেট হাউস বানিয়ে একাকার করেছে। তখনই দেখা গেল খাজনার থেকে বাজনাই বেশি। খাজনা কিভাবে বাড়বে এই চিন্তায় কোম্পানি যখন অস্থির, তখন লুই বার্নার্ড নামে এক ফরাসি কলকাতায় এসে হাজির হলো। চন্দননগরে প্রথম নীল কারখানা এই বার্নার্ডই তৈরি করে। তার দেখা দেখি ইংরেজ বণিক লুই ব্লুম হুগলিতে আরেকটি নীল কারখানা খুলে বসল। এসব নীলকররা ছিল মূলত ভাগ্যান্বেষী। তাদের হাতে টাকা পয়সা বিশেষ ছিল না। এরা কলকাতার এজেন্সি হাউস থেকে চড়া সুদে ঋণ নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জমি কিনে শুরু করলো নীল চাষ। একই সঙ্গে শুরু হলো কৃষকদের উপর অভূতপূর্ব নিপীড়নের এক যুগান্তকারী ইতিহাস। বাংলায় নীল চাষ হতো নদিয়া, যশোর, বগুড়া, রংপুর আর ঢাকাতে। নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেলে ব্রিটিশ সরকার নীল চাষ নিয়ন্ত্রণ করে নতুন আইন পাশ করে। এরই ভেতর জার্মান বিজ্ঞানীরা কেমিক্যাল দিয়ে নীল তৈরির ফর্মুলা আবিষ্কার করে ফেলল। ঠিক সেই সময় একদল ইংরেজ বেনিয়া দেখল তুলোর থেকে পাটের কারবারে পয়সা বেশি। দেখতে দেখতে ইংল্যান্ডের ড্যান্ডিতে গড়ে উঠল শত শত পাট কল। নীলের চেয়ে তখন পাটের দাম, চাহিদা দুটোই অনেক বেশি। কৃষকদের আগ্রহ চলে গেল পাট চাষে। এইদিকে আবার বাংলায় শুরু হলো শত শত মাইল রেল লাইন বসানোর কাজ। রেল কোম্পানিগুলোতে শ্রমিকের ব্যাপক চাহিদা, দুর্দান্ত মজুরি। কৃষকরা দেখল নীল চাষ করে ভাতে লাঠিতে মরার চেয়ে রেল কোম্পানিতে কাজ করা অনেক ভালো। এখানেই শেষ নয়, নীল কৃষকদের কফিনে শেষ পেরেক পড়ল ইউনিয়ন ব্যাংক অফ ক্যালকাটা যখন ফেল মারল। তখন ঋণ নিয়ে জমি কিনে নীল চাষ করার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল। নীলকর সাহেবেরা বাংলা ছেড়ে বিহারমুখী হলো। এ হলো সব কেতাবি কথাবার্তা। কাহিনীর ভেতরেও কাহিনী আছে। আমাদের হাড়াভাঙা হাই স্কুলের কথাই ধরেন। এই এলাকায় অত্যাচারী নীলকরদের কর্মকাণ্ডের ফসল ওটা। ব্যাপারটি খুলে বলি। 1860 সালের সেপ্টেম্বর মাসে ছোট লাট জে.পি. গ্র্যান্ড কলকাতা থেকে স্টিমারে সিরাজগঞ্জ যান। ঢাকায় তখন রেল লাইন বসেছে। ঢাকা থেকে যমুনা নদীর ঘাট পর্যন্ত রেল বসানো যায় কি না সেইটে দেখাই তার উদ্দেশ্য।
গঙ্গা পদ্মা হয়ে যমুনা, তারপর সিরাজগঞ্জ। বিস্তর পথ, ঘন্টার পর ঘন্টা স্টিমারের ডেকে বসে থাকা। তো গ্র্যান্ট ধরলেন শর্টকাট একটি রাস্তা। এই মাথা ভাঙা নদী দিয়েই পদ্মায় যেতে চাইলেন। আর এই নদী দিয়ে যাওয়ার সময় ঘটল যত বিপত্তি। স্টিমার চলল একটানা 14 ঘন্টা। এই 14 ঘন্টার পুরো সময়টা ধরেই নদীর দুপারে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে থাকতে দেখলেন গ্র্যান্ট। ভাবলেন বাংলার জনগণ তাকে স্বাগত জানাচ্ছে। হকচকিয়ে গেলেন গ্র্যান্ট। এ ধরনের রিসেপশন ইংল্যান্ডের রাজাও কোনোদিন পায়নি। কিছুক্ষণ পর তার মন খুঁতখুত করতে লাগলো। হাত নাড়া, পতাকা ওড়ানো, এসব কিছু নেই কেন? এরা তো স্রেফ চুপচাপ দাঁড়িয়ে আছে। নিজের উৎফুল্ল ভাব চেপে রেখে একান্ত সহকারী সচিবকে জিজ্ঞেস করলেন, নদীর দুপার সার ধরে মানুষ দাঁড়িয়ে আছে কেন? সচিব বলল, স্যার, ওরা নেটিভ। অত্যাচারী নীলকর সাহেবদের হাত থেকে যাতে আপনি তাদেরকে বাঁচান সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। চুপসে গেলেন গ্র্যান্ট। বললেন, সামনে কোনো ঘাট পাওয়া গেলে সেখানে স্টিমার ভেড়াও। এখন যেখানে স্কুল, আদিকালে ওখানেই একটা ঘাট ছিল। ঘাটের কাছে পণ্ডিত মোহিনী মোহনের একটা টোলও ছিল। ছোট লাটের স্টিমার ঘাটে ভিড়েছে দেখে দলে দলে লোক ছুটে গেল। মোহিনী মোহন তখন তার টোলে ছাত্র ঠেঙাচ্ছে। হইচই শুনে বাইরে এসে দেখল ছোট লাট স্টিমার থেকে নামছেন। এক ছাত্রের বাবা বড় বড় ডাব, মুড়ি আর খাগড়াই পাঠিয়েছিল পণ্ডিতের জন্য। মোহিনী তৎক্ষণাৎ ওগুলো নিয়েই ঘাটে গিয়ে হাজির। সাহেব দেখলেন মাথার টিকি, পরনে ধুতি, ক্লিন শেভ পণ্ডিত খাবারের ডালা হাতে দেতো হাসিতে তাকে স্বাগত জানাচ্ছে। ছোট লাট খুব খুশি হলেন। ভাবলেন, এই অজপাড়াগায়ে মূর্খ লোকগুলো কিছুটা ম্যানার্স জানে দেখছি। মুখে বললেন, হ্যালো পণ্ডিত, এটার কিয়া প্রবলেম হয়? পণ্ডিত বললেন, মহারাজা, আগে টোলে চলেন, পরে সব বুঝিয়ে বলছি। আটি ভেঙে তাল শ্বাস যদি না বের করে দিতে পারি তাহলে আমার নাম মোহিনী পণ্ডিতই না। মোহিনীর কথা শুনে সাহেব তার সচিবের দিকে তাকালেন। সচিব তাকে পণ্ডিতের কথা ইংরেজিতে অনুবাদ করে শোনালো। টোলের ঝকঝকে তক্তকে উঠোনে বিশাল নিম গাছের ছায়ায় চেয়ারে বসে কাঁসার গ্লাসে ডাবের পানি খেতে খেতে নীলকরদের অত্যাচারের কাহিনী শুনলেন ছোট লাট। বললেন, ব্যবস্থা নেবেন, তবে সময় লাগবে। কিন্তু এরই ভেতর একটি উপহার গ্রামবাসীকে তিনি দেবেন। এই টোলের জায়গায় একটা হাই স্কুল হবে। এসব সাহেব সুবোধের কথার দাম ছিল। আজকালকার রাজনীতিবিদদের মতো না যে সম্ভব অসম্ভব সব প্রতিশ্রুতি দেবে কিন্তু রক্ষা করবে না কোনোটাই। 2 বছরের ভেতর হাড়াভাঙা হাই স্কুল হলো। তার কিছুদিন পর বন্ধ হলো নীল চাষ। কাহিনী আরও আছে, পরে শুনবেন। রাত হয়েছে, আজকের মতো শুয়ে পড়ুন। এই মুক্তার, বাবুকে ঘর দেখিয়ে দে। ঘরে ফিরে হাঁড়িকেন নিভিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে আছি। ঘুম আসছে না। মাথা আর পায়ের কাছে জানালা খোলা। হু হু করে বাতাস আসছে মাথার দিকে জানালা দিয়ে। সেই সঙ্গে ঢুকছে হাসনা হেনার মৌ মৌ গন্ধ। বাগানের কোথাও অজস্র হাসরা হেনা ফুটেছে। প্রকৃতির কিছু কিছু জিনিস সহজে চেঞ্জ হয় না। এই হাসনা হেনার গন্ধ, এই হুহু বাতাস নীলকরদের সময়ও ছিল। তারও আগে নবাবী কিংবা সুলতানি আমলে, হয়তো সেন যুগেও ছিল, অথবা তারও আগে পাল রাজত্বে, আরও পেছনে গেলে শশাঙ্কের শাসন আমলে কিংবা মৌর্য যুগে। যাই হোক, আগামীকাল কি করব সেইটে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে উঠে দরজা খুলে কুয়োতলায় গিয়ে হাত মুখ ধুয়ে শেপ টেপ করে ফ্রেশ হলাম। রান্নাঘরের দাওয়ায় বসে মুক্তারের পরিবেশনায় মাসকলাইয়ের ডালের খিচুড়ি, ঘি আর আলু ভাজি দিয়ে নাস্তা সারলাম। এরা মাসকলাইয়ের ডাল ছাড়া অন্য ডাল চেনে বলে মনে হচ্ছে না।
আজিজ সাহেব কোথায় জিজ্ঞেস করলে মুক্তার জানালো কি এক কাজে আজিজ সাহেবকে গাংনী থানার শিক্ষা অফিসে যেতে হয়েছে, ফিরতে দেরি হবে। মুক্তার জানতে চাইল আমি সাহারবাটিতে যেতে চাই কিনা। যেতে চাইলে সঙ্গে যাওয়ার লোক জোগাড় করে দেবে, বাড়ি খালি করে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। মুক্তারকে বললাম কদমকে ডেকে দিলেই হবে। মুক্তার বলল আপনি জামা কাপড় পরে রেডি হন, আমি কদমকে আনার ব্যবস্থা করছি। আরেকটা কথা, আপনার নোংরা কাপড়গুলো কাচার জন্য আমার কাছে দিয়ে যেতে পারেন, এগুলো কেচে শুকানোর ব্যবস্থা করব। কাপড় কাচার আইডিয়াটা দারুণ, তবে এটা মুক্তারের না তার সাহেবের সেইটা জানা হলো না। কদমকে নিয়ে আধা ঘন্টা হাঁটার পর জিজ্ঞেস করলাম কদম, সাহারবাটি আর কত দূরে? আর কত দূর প্রেমেরই সেই মধুপুর। এই প্রশ্নের উত্তরে কিছু বলল না কদম, সোজা হাঁটতে লাগলো। হাড়াভাঙা গ্রামের মানুষগুলো মনে হয় কিছুটা যান্ত্রিক, যে যার কর্তব্য করছে। আজিজ মাস্টার, মুক্তার, কদম, হাই স্কুলের গার্ড, এরা কেউই দিল খোলা নয়। এরা মনে হয় বাইরের মানুষদের খুব একটা পছন্দ করে না। আরও আধা ঘন্টা হাঁটার পর সাহারবাটি পৌঁছলাম। বলতে গেলে যেন হঠাৎ করেই সামনে উদয় হলো ওটা। আসলে রাস্তাটা ওইখানে বাঁক নিয়েছে, বাঁকের আড়ালেই 20 একর জায়গা জুড়ে সাহারবাটি। বাড়ির চৌহদ্দি বড় বড় ঝাউ আর দেবদারু গাছ দিয়ে ঘেরা। পুরো কম্পাউন্ডে লিচু ও নারকেল গাছের ছড়াছড়ি। ঝাউ, দেবদারু আর লিচু গাছগুলো এত পুরনো যে বাকল ফেটে গাঁট বেরিয়ে গেছে। কম্পাউন্ডের একদিকে ইয়া বড় দিঘি, দিঘির পাড় ঘেঁষে বিরাট বিরাট সব কংক্রিটের চাই পড়ে আছে। একসময় ওগুলো বাঁধানো ঘাটের অংশ ছিল। টল টলে কাকের চোখ দিঘির জল, হালকা বাতাসে তীর তীর করে কাঁপছে। দিঘির পাশে আড়াআড়ি বানানো নীল কারখানা, মেঝেতে ফাটল ধরা, এখানে ওখানে দেয়ালের কয়েকটা অংশ দাঁড়িয়ে আছে। মেঝের একদিকে পাশাপাশি বানানো অতিকায় 3টে চৌবাচ্চা। যদিও ওগুলোর দেয়ালও ভেঙে পড়েছে, তবুও পরিষ্কার বোঝা যাচ্ছে ওগুলো চৌবাচ্চাই। পাশেই স্টিম পাম্পের পেল্লা একটি প্ল্যাটফর্ম, প্রকাণ্ড বয়লারের কঙ্কাল, কংক্রিটের গাথা, ভাঙা চোরা লোহা লক্করের জঞ্জাল। নীল কারখানার পাশেই বিরাট লম্বা চওড়া এক উপত্যকা, সবুজ ফসল ফলেছে ওখানে। আগে ওটাই গভীর নদী ছিল। প্রচুর জলের সরবরাহ ছাড়া নীল কারখানা অচল। নীল কলকাতায় বয়ে নেওয়ার জন্যও নদীর বিকল্প ছিল না। যশোর, কুষ্টিয়া, মেহেরপুরের সব নীলকুঠি নদীর ধারে। নীল জাগ দেওয়ার জন্যও দরকার ছিল পরিষ্কার স্বচ্ছ জল। দিঘি থেকে স্টিম পাম্প দিয়ে অনবরত জল তোলা হতো। নদীর পাশে হওয়ায় দিঘির জল শুকোতো না। কারখানা পেরিয়ে কম্পাউন্ডের একদিক ঘেঁষে অসংখ্য ছোট ছোট ঘরের ধ্বংসাবশেষ, শ্রমিকদের কোয়ার্টার। আজকাল অটো রাইস মিল কিংবা ধানের খোলায় যেমনটা দেখতে পাওয়া যায়। কারখানা, দিঘি আর শ্রমিকদের কোয়ার্টার যদি ডান দিকে রাখি, তাহলে কুঠিয়াল সাহেবদের বাসভবন পড়বে বেশ কিছুটা দূরে হাতের বাঁ দিকে। মূল ভবনের দিকে পা বাড়ালাম। 19 শতকের ইংরেজ স্থাপত্যশৈলী, দোতলা বাড়ি। নিচের তলায় প্রকাণ্ড হলঘর, ফায়ারপ্লেস, চিমনি, ডাইনিং রুম, গেস্ট রুম, কিচেন, সার্ভেন্টস কোয়ার্টার, টয়লেট। হলঘরের পেছনে ঘুপচি একটা সিঁড়িঘর। সরু সিঁড়ি বেয়ে দোতলায় উঠলে মাস্টার বেডরুম সহ আরও 3টে বেডরুম ও বাথরুম। বাড়ির দুপাশে আর পেছনে 7 ফিট চওড়া টানা বারান্দা। সূর্যের আলো যেন কোনোভাবেই রুমের দেয়াল স্পর্শ করতে না পারে। বাংলার উষ্ণতা সাহেবদের বিস্তর কষ্ট দিয়েছে। ঘর ঠান্ডা রাখার সব কৌশলই তারা আয়ত্ত করেছিল। জানালা, দরজা সব মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা। যদিও জানালা দরজার জায়গায় এখন শুধু বড় বড় গর্ত। পেছন দিকটা
ভেঙে পড়েছে। বারান্দাটাও খুব অল্পই অবশিষ্ট আছে। তবে বাড়ির চারদিকে গাঢ় বেরিয়ে পড়া ঝাউ গাছগুলোর কয়েকটা কোনো মতে টিকে গেছে। বাড়ির একেবারে সামনে 4টে পিলারের উপর গ্রিক ধাঁচের 3 কোণা ছাদলা 20 ফুট চওড়া গাড়ি বারান্দা। মেইন এন্ট্রান্স থেকে অন্তত 30 ফুট লম্বা হবে ওটা। গাড়ি বারান্দা দোতলার ছাদের সমান উঁচু। খাঁচ কাটা পিলারগুলো নিচের দিকে 4 কোণা পেডেস্টালের উপর দাঁড়িয়ে আছে। গাড়ি বারান্দার ছাদ ধসে পড়েছে আগেই, শুধু সামনের 2টো পিলারের উপর 3 কোণা দেয়ালের মতো অংশটা রয়ে গেছে। সোজা বাংলায় গাড়ি বারান্দার কপাল বা ঘরামিদের ভাষায় কপালিটা এখনো টিকে আছে। এই কপালির মাঝখানে বৃত্তের ভেতর লম্বাটে গ্লোবের মতো নকশা কাটা, দেখতে অনেকটা লম্বাটে কনভেক্স লেন্সের মতো। গাড়ি বারান্দার কপালির মাঝখানে এই নকশা পশ্চিমা দেশগুলোতে খুবই কমন জিনিস। আলমারির মাথায়, খাটের মাথার কাছে এই নকশা অহরহ দেখতে পাওয়া যায়। তবে একটা ব্যাপার খেয়াল না করে পারলাম না, সেটা হলো গাড়ি বারান্দা তৈরি হয়েছে মূল ভবন তৈরির আরও অন্তত 10 বছর পরে। বিষয়টি আরও নিশ্চিত হলাম গাড়ি বারান্দায় ঢুকতেই ডান দিকের পিলারের চৌকোন অংশে গ্রানাইট স্ল্যাব দেখে। স্ল্যাবের উপর লেখা শ্যারো বুট, ফাউন্ডার অফ নেমেসিস ইন্ডিগো প্ল্যান্টেশন, MD CCCLXI। গাড়ি বারান্দার পিলারগুলোর মাঝখান থেকে ফুট 10 দূরে ইউক্যালিপটাস জাতীয় ফকফকে সাদা লম্বা একটা গাছ দেখতে পেলাম। বহু পুরনো গাছ, নিচের দিকে ডালপালা ভেঙে গেছে অনেক আগেই। ভাঙা জায়গাগুলোতে কালো পিচের মতো কী সব বেরিয়েছে। অনেক উঁচুতে তেজপাতার মতো কিছু হলুদ বিবর্ণ পাতা। গাছের গোড়ায় উইপোকার বাসা, সারা গায়ে উইপোকা চলাচলের চিহ্ন। গাছটা সিডারও হতে পারে, বাংলার জল হাওয়ায় ওটার চরিত্র হয়তো বদলে গেছে। আরও সামনে ঘাসে ঢাকা সমতল ধুধু মাঠ। মাঠের ডান পাশে সীমানা ঘেঁষে আস্তাবল আর গরুর ফার্মের ধ্বংসাবশেষ, খড় বিচালি কাটার যন্ত্রপাতি আর জাবনার চারিগুলোর ভগ্নাংশ পড়ে আছে সেখানে। বাড়ির সামনে বড় মাঠে গরু ঘোড়া চড়ত আর খুব সম্ভবত পোলও খেলা হতো। নীলকর সাহেবরা অনেকেই আবার স্থানীয় ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করতেন। এজন্যই যা খুশি করার স্বাধীনতা ছিল তাদের। ম্যাজিস্ট্রেসি টিকিয়ে রাখার জন্য শহর থেকে আমলাদের এনে পোলো খেলা, শিকার, বজরা ভ্রমণ, নাচ গান, তাস খেলার পার্টি এসবের আয়োজন করা ছিল নিত্যদিনের ঘটনা। দারুণ ঘুমোট একটা দিন, একটুও বাতাস নেই কোথাও, থম মেরে আছে চারিদিকে। সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে 4 ঘন্টা পেরিয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। ঘেমে নেয়ে ফিরতে ফিরতে ধোয়া ধোয়া লালচে মেঘে ঢেকে গেল আকাশ। সেই সঙ্গে বইতে লাগলো কনকনে ঠান্ডা বাতাস। কদম বিদায় নিয়েছে আগেই। বাতাসের বেগ বাড়তে থাকলো। হাঁচড়ে পাঁচড়ে যখন আমার রুমে পৌঁছলাম তখন মরমর করে ভেঙে পড়েছে মস্ত বড় সব গাছ। শূন্যে উঠছে ধুলো, বিচালি, বাঁশের বাখারি, ছেঁড়া কাপড়, বেতের ঝুড়ি, খড়ের চাল, দুমড়ানো টিন। বাঁশঝাড়ের কড়কড় আর টিনের চালের ধস ধস শব্দ শুনে মনে হতে লাগলো আজকেই রোজ কেয়ামত হবে। টিনের চালকে পাকা বিল্ডিংয়ের উপর ধরে রাখার জন্য মোটা তারের টানা দেওয়া হয়। টিনের চালা সাধারণত নিজের ওজনেই 4 দেয়ালের উপর বসে থাকে। ওই টানার কাজ শুরু হয় ঝড় বৃষ্টির সময়। লক্ষ্য করলাম ওই ঢিলে ঢালা তারগুলো ধনুকে ছিলার মতো টান টান। কতক্ষণ টেনশন ধরে রাখবে কে জানে। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। হারিকেন নিয়ে মুক্তার এখনো পৌঁছাতে পারেনি। প্রাগৈতিহাসিক ঝড়ে থরথর করে কাঁপছে দেয়াল। আদ্যিকালের গুহাবাসী মানুষের মতো ভয়ে সিটিয়ে আছে। কিছুক্ষণ পর মনে হলো ঝড়ের তাণ্ডব সামান্য কমেছে। হঠাৎ শুরু হলো তীব্র চড়চড় শব্দ। শিলাবৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে ধপ ধপ আওয়াজ দিচ্ছে যখন তখন। বড় বড় শিলার টুকরো পড়লে এমনটা হওয়ার কথা।
এর বেশ কিছুটা পরে শুরু হলো মুষলধারায় বৃষ্টি। তারই ভেতর হারিকেন দিয়ে গেল মুক্তার। থমথম করছে মুখ। ভাবলাম কোনো কিছু জিজ্ঞেস না করাই উত্তম। হারিকেনের আলোয় দেখলাম ঘরের ধুলোর রাজত্ব। মেঝে, বিছানা, বালিশ, আলনা, টেবিল, চেয়ার সবখানে ধুলো আর ধুলো। ঘরের ধুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার না করলে বাস করা অসম্ভব। কোনাকাঞ্চিতে কোথাও ঝাড়ু ফাড়ু পড়ে আছে কিনা খুঁজে দেখলাম, বৃথাই চেষ্টা। শুধু খাটের নিচে মাঝারি সাইজের জং ধরা একটা ট্রাঙ্ক পড়ে আছে। মুক্তারের জন্য অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই। হঠাৎ মনে হলো ট্রাঙ্কের ডালার ওপর কি যেন আছে। আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে ওটা। ট্রাঙ্কটা টেনে বাইরে এনে হারিকেনের আলোয় ভালো করে দেখলাম। জং ধরা জলপাই রঙের ট্রাঙ্কের ওপর সাদা রঙে লেখা। ইংরেজি অক্ষরের অনেকটাই জং খেয়ে ফেলেছে, তারপরেও পড়া যায়। সেখানে লেখা মেজর হুমায়দ আল বালুচি, 19 বালুচ রেজিমেন্ট, পাকিস্তান আর্মি। বালুচ রেজিমেন্ট বহু পুরনো রেজিমেন্ট, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের। এই একটি রেজিমেন্ট ভেঙে পরে আরও 9টি রেজিমেন্ট হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 19 বালুচ রেজিমেন্ট মোতায়েন করা হয়েছিল। যুদ্ধের সময় পাক বাহিনীর সৈন্যদের ভেতর বাঙালিদের প্রতি মায়া দয়া ছিটে ফোটা যা দেখিয়েছে তাই বালুচরাই। বালুচরা পাকিস্তানি হলেও পাঞ্জাবিদের অপছন্দ করে। এমনকি বালুচিস্তান প্রদেশ যেটা ইরানের সঙ্গে, সেখানে পাকিস্তানের অন্য প্রদেশের লোকেরা যাক সেটাও তারা চায় না। বহুকাল আগে এই বালুচ গোত্র সিরিয়া এবং জর্ডানের দক্ষিণাঞ্চল থেকে পাকিস্তানে আসে। বালুচরা দেখতে পাঞ্জাবিদের থেকে আলাদা। এরা লম্বা, ফর্সা, সুদর্শন। সে যাই হোক, হামিদ বালুচির মিলিটারি ট্রাঙ্ক আজিজ মাস্টারের বাড়ির খাটের তলায় এলো কিভাবে? ট্রাঙ্কের ভেতরে কি আছে জানার খুব কৌতূহল হলো। মরচে পড়া মাঝারি সাইজের তালা ঝুলছে ওটা থেকে। তালাটা একটু টান দিতে এমনি খুলে এলো। ট্রাঙ্কের ডালা খুলতে যাব, ঠিক সেই সময় দরজার সামনে পায়ের আওয়াজ পেলাম। তাড়াহুড়ো করে ট্রাঙ্কটা খাটের তলায় ঠেলে ঢুকিয়ে বিছানায় বসলাম। দরজা খুলে টর্চ লাইট হাতে মুক্তার ঢুকলো। জানালো রাতের খাবার দেয়া হয়েছে। আলু ভর্তা, ডাল আর ভাত খেয়ে ডিনার সারলাম। খোঁজ নিয়ে জানলাম তখনও ফেরেননি আজিজ মাস্টার। মালিকের অবর্তমানে চাকর বাকররা বাইরের লোকেদের সঙ্গে বেয়াদবি চূড়ান্ত করে। মুক্তারকে ঘর পরিষ্কারের কথা না বলে জিজ্ঞেস করলাম একটা ঝাড়ু পাওয়া যাবে কিনা। মুখ হাঁড়ি করে মুক্তার জানালো কাল সকালে দেখা যাবে। ঘরে ফিরে দরজার হুড়কো লাগিয়ে ট্রাঙ্কটা খুললাম। ভেতরে পাকিস্তান আর্মির ছাপ মারা দুটো ফাইল, ছোট্ট একটি কোরআন শরীফ, খাপে ভরা শিঙের মতো বাঁকানো এক ইয়েমেনি ছুরি, ব্যক্তিগত কিছু জিনিসপত্র আর টিপ বোতাম দিয়ে কাভার পেজ আটকানো একটা ডায়েরি পেলাম। ট্রাঙ্কটা বন্ধ করে ডায়েরিটা নিয়ে বিছানায় উঠলাম। বালিশে হেলান দিয়ে খুললাম ওটা। ফাউন্টেন পেন দিয়ে কালো পেলিকেন কালিতে ইংরেজিতে লেখা হয়েছে। কালো কালি রং বদলে কটা হতে শুরু করেছে। ডায়েরিটার সব এন্ট্রি 1971 সালের, তবে লেখা হয়েছে অনিয়মিতভাবে। দিন তারিখের কোনো ঠিক ঠিকানা নেই। একটা এন্ট্রি এরকম, 19 এপ্রিল 1971। 17 এপ্রিল করাচি থেকে প্লেনে কুর্মিটোলা এয়ারপোর্টে পৌঁছেছি। নেমেই ঢাকা ক্যান্টনমেন্ট অফিসার্স মেসে উঠব বলে ভেবেছিলাম, কিন্তু ঘটল ঠিক তার উল্টো। আমাকে যেতে হলো ঢাকা মিড টাউনের একটি সাদা দালানে। জেনারেল রাও ফরমান তার যাবতীয় কর্মকাণ্ড এখান থেকেই পরিচালনা করেন। সকাল থেকেই ব্যস্ত জেনারেল। আমার সঙ্গে দেখা করলেন না। জেনারেলের 2 আইসি জানালেন
আমাকে যশোর ক্যান্টনমেন্টে রিপোর্ট করতে হবে। সরু হাইওয়ে, বিস্তর ছোট বড় নদী, বড় মাঝারি ফেরিতে পার হয়ে আমাদের কনভয়টা যখন যশোর পৌঁছালো তখন প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে। করাচি থেকে রওনা হওয়ার পর 2 দিন পেরিয়ে গেছে। শেভ, গোসল, ঘুম কোনোটিই হয়নি। সময় নিয়ে শেভ গোসল সেরে সন্ধ্যায় কমান্ডিং অফিসার কর্নেল গুল মোহাম্মদ বারকাজাইয়ের সাথে ডিনার করলাম। 30 সের ওজনের খাসির মাংস ভুনা আর ছোলার ডাল, সঙ্গে রুমালি রুটি, প্রচুর কাঁচা পেঁয়াজ এবং কোকাকোলা। বারাকজাইও বেলুচু রেজিমেন্টের, তাকে কুষ্টিয়া পাঠানোই হয়েছে স্বজাতি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তবে বাঙালির ওপর ঝাল ঝাড়ার বিষয়ে তার খুব বেশি আগ্রহ আছে বলে মনে হলো না। পরের দিন সকালে কর্নেল আমাকে যশোর থেকে আনা প্লাটুন সহ হাড়াভাঙা পাঠালেন। ব্রিফিংয়ে বললেন লোকাল লোকদের সঙ্গে যতদূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলতে। আমাদের মূল যুদ্ধ বাঙালিদের সঙ্গে না, ভারতীয়দের সঙ্গে। যাই হোক, কোনো কারণে যুদ্ধে জড়িয়ে পড়লে, সে বাঙালি হোক কিংবা ভারতীয়, 4 ঘন্টার আগে রিইনফোর্সমেন্ট পৌঁছানোর আশা করা বৃথা হবে। রাতের বেলা কোনো অবস্থাতেই রিইনফোর্সমেন্ট পাঠানো যাবে না। অবস্থা বুঝে ব্যবস্থা। যুদ্ধ মানেই ধরো তক্তা মারো পেরেক না, মাথা ঠান্ডা রেখে যুদ্ধ এড়াতে পারাই প্রকৃত যুদ্ধ। ঘুমে জড়িয়ে আসছে চোখ। রাতে বৃষ্টি হতে পারে, আশা করছি ভালো ঘুম হবে। আরেকটি এন্ট্রির তারিখ 20 এপ্রিল 1971। সেখানে লেখা, সাহারবাটি নীলকুঠিতে ক্যাম্প করেছি। সাহারবাটিতে এসে দেখলাম এর চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, গাছপালা যা আছে সব কম্পাউন্ডের ভেতরে। দুশমন আক্রমণ করতে এলে দূর থেকে দেখা যাবে। গাছের আড়ালে চমৎকার অ্যাম্বুশ। হামলা করার পর চট করে সরে যাওয়ার কোনো উপায় নেই। আপাতত তাঁবু খাটানো হয়েছে। আজ রাতটা কোনো রকমে পার করে কাল সকাল থেকে পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। অর্ধেক জওয়ান জেগে পাহারা দেবে, বাকি অর্ধেক পুরো ব্যাটল ড্রেস পরে হাতিয়ার নিয়ে ঘুমাবে। 6 জন 2 দলে ভাগ হয়ে আধা ঘন্টা পর পর পুরো কম্পাউন্ড রেকি করবে। সারা রাত জেগে থাকা অর্থহীন, ঘুমিয়ে পড়ব। আরও একটি এন্ট্রি পড়লাম, 21 এপ্রিল 1971। ওয়াচ টাওয়ার বসানো, বাংকার খোঁড়া শেষ, সেনা ছাউনিও তৈরি হয়েছে। মূল ভবন সাফ সুতরো করে দোতলার একটা ঘর আমার জন্য নিয়েছি। পাশের ঘরটা বরাদ্দ দেওয়া হয়েছে সিগন্যাল করে সদস্যদের। নিচের বড় হল ঘরটা আপাতত আলমারি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওখানে রাখা হয়েছে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ আর সাপ্লাই। হল ঘরের পাশে প্যান্ট্রি রুমটা রাখা হয়েছে লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেনের জন্য। আরও একটা প্ল্যাটুন সকালে আসার কথা। জুনিয়র অফিসার 2 জন আসবে তাদের সাথে। কুঠির নাম ফলকে শ্যারিয়ার বাটের নাম লেখা। সম্ভবত সাহারবাটি ওই নামেরই অপভ্রংশ। রোমান সংখ্যায় 1861 সাল লেখা থাকলেও ওটা হয়তো গাড়ি বারান্দা যখন তৈরি হয় তখনকার সাল। মূল ভবন খুব সম্ভব 1700 সালের শেষে কিংবা 1800 সালের শুরুতেই তৈরি হয়েছিল। শ্যারিয়ার বাটের ঠিকুজি কুলজি জানতে পারলে অনেক কিছু বোঝা যেত। সেনা সদস্য হিসাবে রণাঙ্গনে বসে বাংলার অখ্যাত গ্রামের নীলকুঠির ইতিহাস পর্যালোচনা করা আমার কাজ নয়। তারপরেও এত কথা লিখছি শুধু একটা কারণে। কারণটার মূলে যিনি আছেন তিনি আমার মামার কাছ থেকে শোনা তার বাবা অর্থাৎ আমার নানার কাহিনী। এই কাহিনী অনেক দিন ধরে মামার কাছ থেকে অল্প অল্প করে শোনা। ভাবছি এইবার সব লিখে রাখব। যুদ্ধের ডামাডোলে কে বাঁচে কে মরে কে জানে। নানার নাম গাউস পিসানি। করাচি থেকে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অধীনে FA বা একালের IA পাশ করলেন।
মহেঞ্জোদারো আর হরপ্পা নিয়ে তখন তুমুল মাতামাতি। খোঁড়াখুড়ির কাজ চলছে পুরো দমে। পাশ টাস করে 1860 সালে দোভাষী হিসাবে চাকরি নিলেন হরপ্পা সাইটে। সোজা কথায় খোঁড়াখুড়ির লেবারের সুপারভাইজারের দায়িত্ব পেলেন তিনি। সাইটের প্রধান গবেষক ব্রিটিশ আর্মির ইঞ্জিনিয়ারিং কোরের মেজর জেনারেল আলেকজান্ডার কানিংহ্যাম। ইনি আসলে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের প্রধান। বিরাট দাপটলা লোক। কানিংহ্যাম মহেঞ্জোদারোতেই বেশিরভাগ সময় থাকেন। নির্বাহী গবেষক আর একজন ইংরেজ, তার নাম ভ্যান হাউসেনবার্ট। অল্প কিছুদিন যেতেই নানা বুঝতে পারলেন প্রাচীন মুদ্রার ব্যাপারে এই ভ্যান হাউসেনের আগ্রহ অসীম। ষাঁড়, হাতি, গন্ডার আঁকা চারকোনা মুদ্রা পেলেই রাতের পর রাত ওগুলো নিয়ে মেতে থাকেন। এইসব মুদ্রায় জন্তু জানোয়ারের ছবির উপর এক লাইনে ত্রিভুজ, বরফি, চাকতি আর রোমান বর্ণমালার এক্স, ইউ এবং ভি টাইপের অদ্ভুত সব প্রাচীন লিপি। কোনো কোনো লিপি আবার মাছের মতো দেখতে। খুঁড়তে খুঁড়তে হয়তো প্রাচীন কোনো কুয়ো পাওয়া গেল। কালের প্রবাহে কুয়োর গর্ত মাটিতে ভরে গেছে। শুধু পাথরে তৈরি গোল পরসীমা কিংবা পোড়া মাটির চাক দেখে প্রাগৈতিহাসিক কুয়ো বলে বোঝা যায়। ভ্যান হাউসেন তৎক্ষণাৎ 10 জন মজুর লাগিয়ে ওই কুয়ো খোঁড়াবেন। শ্রমিকরা খুঁড়তে খুঁড়তে মাটির নিচে 80 ফুট অবধি চলে যাবে। 40 ফুট পর্যন্ত খোঁড়া মাটি ভ্যান হাউসেন ফেলে দেবেন। এরপর ঝুড়ি ভরে যত মাটি উঠবে সব পানিতে গুলিয়ে চালনায় চালতে বলবেন। তার ধারণা প্রাচীন মুদ্রা পাওয়ার সব থেকে সহজ উপায় হলো কুয়োর তলা। মায়া, অ্যাজটেক, ইনকা অর্থাৎ আমেরিকান সভ্যতা থেকে শুরু করে প্রাচীন সব সভ্যতাতেই নাকি পবিত্র কুয়ো থাকতো। এইসব কুয়োতে কুমারী নারী বিসর্জন সহ এমতা টাকা পয়সা, থালা বাটি, গহনা ছুঁড়ে ফেলা হতো। প্রাচীনকালের এই গুপ্ত ধন ভাণ্ডার কিংবা সরকারি ট্রেজারি খুঁজে পাওয়া আর হ্যালির ধূমকেতু দেখা একই কথা। তাছাড়া একটা সভ্যতা রাতারাতি বিলুপ্ত হওয়ার উদাহরণ মানব ইতিহাসে মাত্র 2টো, পম্পেই আর হারকুলেনিয়াম। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় সভ্যতা বিনাশের আগেই টাকা পয়সা, গয়না গাটি, দামি মূর্তি টুর্তি কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে, অথবা বাসিন্দারা সঙ্গে নিয়ে অন্য কোথাও সরে গেছে। অতএব এই কুয়োই একমাত্র ভরসা। আশ্চর্যের বিষয় হলো ভ্যান হাউসেন থিওরেম ঠিক ছিল 100 ভাগ। কুয়োর তলা থেকে যেসব জিনিস বেরোতে লাগলো সেসব দেখে অন্য গবেষকদের চোখ ছানা বড়া। তবে মুদ্রার ব্যাপারে ভ্যান হাউসেনের অদম্য আকর্ষণের কোনো যৌক্তিক ব্যাখ্যা নানা দাঁড় করাতে পারেননি। যত দিন যায় ভ্যান হাউসেনকে নানার কাছে ততটাই রহস্যময় মনে হয়। নানার মনে হলো পাগলের মতো কিছু একটা খুঁজছে লোকটা। বিষয় কি জানার জন্য জেদ চেপে গেল তার। কিন্তু জেদ চাপলেই তো আর হবে না। ভ্যান হাউসেন খুবই নাম করা লোক। 1000 বছরের পুরনো এক প্রখ্যাত ইংরেজ পরিবারের সদস্য তিনি। টাকার কোনো অভাব নেই এদের। ব্রিটিশ সরকারের অনুদানে খোঁড়াখুড়ি চললেও ভ্যান হাউসেন দেদারসে পকেটের পয়সা খরচ করে যাচ্ছেন। অনুদান আসে কালে ভদ্রে, আসলেও ওই মেজর জেনারেলদের আরাম আয়েশের ব্যবস্থা করতেই ওটার সিংহভাগ খরচ হয়। সরকারি অনুদান কবে আসবে সেই আশায় বসে থাকার লোক ভ্যান হাউসেন না। আইএ পাস হলেও নানা ছিলেন প্রকৃত শিক্ষিত, তুখোড় বুদ্ধি ছিল তার। হরপ্পা সাইটে কাজ করতে আসা লেবারদের সঙ্গে ভাব জমালেন নানা। তাদের সঙ্গে নিয়ে আশেপাশের গ্রামগুলো চষে ফেললেন। বুড়ো ধুড়ো লোকদের সঙ্গে কথা বলে জেনে নিলেন এই হরপ্পা সাইটটা প্রথমে কে খুঁজে বার করেছে। খুঁজে পাওয়ার পর সে গেলই বা কোথায়। মানুষের ভাগ্য মাঝে মধ্যে অপ্রত্যাশিত ফলাফল বয়ে আনে। একে কাকতালীয় বললেও কম বলা হয়। নানা এমন কিছু তথ্য পেলেন যার বিনিময়ে ভ্যান হাউসেনকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যাবে। মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুই সাইটেই পাবলিক বাথ হাউস বলে দুটো জায়গা ছিল।
4,500 বছর আগে নগরের অগুনতি নারী পুরুষ এই বাথ হাউসে গোসল করত। বাথ হাউসগুলো সমতল জায়গা থেকে বেশ উঁচুতে। ওইগুলোই নগরীর সর্বোচ্চ শিখর। প্রায়ই সূর্য ডোবার সময় হরপ্পা কয়েন হাতে ভ্যান হোসেন প্রাচীন বাথ হাউসের আদ্যিকালের ওই চৌবাচ্চার দেয়ালের উপর বসে থাকতেন। দৃষ্টি চলে যেত অনেক দূরে, ডুবে যেতেন গভীর চিন্তায়। বহুকাল হয় ধ্বংস হয়েছে এমন শুনশান নগরীর উঁচু জায়গায় বসে সূর্যাস্ত দেখা এক বিচিত্র অভিজ্ঞতা। এর গা শিরশিরে অনুভূতি ভুলবার নয়। একদিন ভ্যান হোসেন দেয়ালের উপর বসে যখন সূর্য ডোবা দেখছেন, নানা গিয়ে হাজির হলেন। ধ্যান ভেঙে মহা বিরক্ত হয়ে সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গাউস, কোনো সমস্যা? নানা বললেন, না স্যার, কোনো সমস্যা না, মানে একটা বিষয় আপনাকে জানাবো ভাবছিলাম, হয়তো আপনার আগ্রহ হতো। বিষয় কি, এখনই বলতে হবে, পরে বললে হয় না? জি, তাও হবে, তবে ভাবছিলাম সবার সামনে না বলে আপনাকে গোপনে বলা ভালো। গোপনে ফুসুর ফাসুর আমার মোটেও পছন্দ না। আগে আমাকে জানতে হবে বিষয়টি কি। তেমন গোপনীয় কিছু না, এই পুরনো কয়েনের বিষয় আর কি। এখন আপনার সময় না হলে পরেও বলা যাবে। সময় আদৌ না হলেও ক্ষতি নেই। জেনারেল আলেকজান্ডার ক্যানিংহ্যাম হয়তো সময় দেবেন। প্রাচীন কয়েনের বিষয়, অ্যালেক্সের কয়েন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। প্রতিটা শিক্ষিত ইংরেজ এই কথা জানে। ভাইসরয় লর্ড ক্যানিং ওর পেয়ারের লোক। সে না থাকলে এই পোস্ট অ্যালেক্স আদৌ কোনোদিন পেত কিনা সন্দেহ। যা বলার আমাকে বলো, সময় নিয়ে ভাবতে হবে না। এনি টাইম ইজ গুড টাইম। আপনাকে এমন এক জায়গা চিনিয়ে দেব যেখানে আপনি মৌর্য, গ্রিক, রোমান, কুষাণ, গুপ্ত, মামলুক, সুলতানি, মোগল সহ প্রায় সবগুলো যুগের কয়েনই পাবেন। মহেঞ্জোদারো আর হরপ্পার মতো এত পুরনো কয়েন হয়তো পাওয়া যাবে না, তবে ভেবে দেখেন, অশোক কিংবা তার আগের সম্রাটদের কয়েন আপনি পেয়ে যেতে পারেন। পেয়ে যেতে পারেন প্রাচীন চীনের তামার ফুটো পয়সা। চীনের পয়সার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, সে যত পুরনোই হোক, আর তাতে ফুটো থাকুক আর না থাকুক। মামলুক পর্যন্ত ঠিক আছে, সুলতানি, মোগল এসবও বাদ। এখন বলো জায়গাটা কোথায়? সবই বলবো স্যার, বলার জন্যই আসা। তবে কাঁঠাল ভেঙে সার বের করে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার ধারণা আপনি বিশেষ এক ধরনের কয়েন খুঁজছেন। শর্ত হলো এই যে আপনি কি ধরনের কয়েন খুঁজছেন আর কেন খুঁজছেন সেইটা আমাকে জানাতে হবে। মাই মাই মাই, ইউ ব্লাডি ইন্টেলিজেন্ট নেটিভ। ধরো আমি তোমাকে সব খুলে বললাম, কিন্তু তুমি যে আমাকে আসল জায়গা চিনিয়ে দেবে সেই নিশ্চয়তা কোথায়? আর যদি পুরনো কোনো সাইটে নিয়েও যাও, তবুও তুমি যেসব কয়েনের কথা বললে সেগুলো সেখানে পাওয়া যাবে এই গ্যারেন্টি বা কে দেবে? তুমি? আমি আপনাকে কিছু তথ্য দেব, শুনলেই বুঝবেন আমার উপর ভরসা করা যায় কি না। এছাড়া আপনাকে আমি এমন একটা সাইট দেখিয়ে আনব যেখানে কোনো ইংরেজের পা পড়েনি, আর পড়ে থাকলেও সে কথা কেউ জানে না। ইন্টারেস্টিং। তথ্যটা বলো শুনি। আপনি চার্লস মেসনের কথা তো শুনেছেন। এই হরপ্পা সাইট মেসনই প্রথম খুঁজে বার করে। প্রাচীন গ্রিক আর কুষাণ কয়েন কোথায় খুঁজে পেয়েছিল সেটা কি আপনি জানেন? জানি, কাবুলের ৪৫ মাইল উত্তরে বাগরাম জেলায়। কিন্তু বাগরাম জেলার ঠিক কোন জায়গাটায় বলতে পারবেন? পারলেও যেতে কি পারবেন? ধরে নিলাম একে তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু তারপরেও আমি যা খুঁজছি সেইটে পাওয়া যাবে এই নিশ্চয়তাই বা কে দিচ্ছে? তুমি? বাগরামে গেছো কখনো? স্যার, বাগরাম জেলায় আমার শ্বশুর বাড়ি। ওইখানে যতবারই গিয়েছি জামাই আদর পেয়েছি।
ওই হতচ্ছাড়া মেসন যা পেরেছে তার থেকে শতগুণ বেশি আমার পারা উচিত। রিয়েলি? ঠিক আছে, আমি একটা চান্স নিয়ে দেখব। কি একটা আনএক্সপ্লোরড সাইট দেখানোর কথা বলেছিলে, ওটার কি হবে? স্যার, কথায় আছে ধীরে বহে হিঙ্গল। আমার প্রশ্নের উত্তরটা আগে শুনি। প্রশ্নের উত্তর আমি ফুটনোট, এন্ডনোট সব সহ দেব। তার আগে তোমাকে একটু বাজিয়ে দেখতে চাই। সাইট দেখাও, বাগরামে নিয়ে যাও, সব বলবো। ইউ হ্যাভ দ্য ওয়ার্ডস অফ অনার অফ অ্যান ইংলিশম্যান। বাগরাম যাওয়ার পথে মেহেরগড় নামে বহু প্রাচীন এক জায়গা আছে। নানা সেখানে নিয়ে যেতে চাইলেন সাহেবকে। ইন্দাস ভ্যালির পশ্চিমে আফগানিস্তান বর্ডার থেকে 72 মাইল দক্ষিণে কুখ্যাত বোলান পাস পেরিয়ে মেহেরগড়ের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে সরু সুতোর মতো এই বোলানগিরি পথ। দুই পাশে পাথরের দেয়াল খাড়া উঠে গেছে 100 ফুট। শুকনো সময় এমন খটখট যে পানির তেষ্টায় উটেরও নাভিশ্বাস ওঠে। উট ছাড়া ঘোড়া গাধা নিয়ে অথবা হেঁটে পার হতে গেলে নিশ্চিত আজরাইলের সঙ্গে দেখা হবে। ওইদিকে বর্ষা হলে পথের উপর ছড়িয়ে থাকা নুড়ি পাথর হয়ে যায় পিছলে হড়বড়ে। উটও চলে না, আবার হাঁটতে গেলে পা হড়কে হাঁটুর মালাই কিংবা হাতের কবজি ভাঙার 16 আনা সম্ভাবনা। তবে এসব আপদ বিপদ বাদ দিলেও সব থেকে বড় বিপদ হলো কাকুরদের আক্রমণ। 100 ফুট ওপরে পাহাড় চূড়ায় এই বর্বর জাতির বাস। ডাকাতি ছাড়া অন্য কোনো পেশা জানা নেই এদের। বোলান পাশে কাফেলা দেখলেই ওপর থেকে বড় বড় পাথরের চাই ছুঁড়ে মারে। নিঃশব্দে ছুটে আসে ঘাতক পাথর। চাইগুলো পথিকের মাথা ছাতু করার আগ পর্যন্ত বেচারা জানতেই পারে না যে কাকুরদের হাতে পড়েছে। এই কাকুরদের হাত থেকে বাঁচার জন্য নানা আর ভ্যান হাউসেন গভীর রাতে বোলান পাস পার হওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন এপ্রিল মাসের শেষ দিক, তাল ফাটা গরম পড়েছে। 3টে উট নিয়ে রওনা হলেন তারা। 2টো উটের পিঠে 2 জন, বাকিটার পিঠে সব মালপত্র। তবে ভ্যান হাউসেন তার ব্যক্তিগত ট্রাভেল ব্যাগ হাতছাড়া করতে রাজি হননি, কাঁধেই ঝুলিয়ে রেখেছেন। বোলান পাসের মুখের কাছে এসে তারা যখন হাজির হলেন তখন মধ্যরাত। কাকুররাও ঘুমে বিভোর, পাসের ভেতর কালি গোলা অন্ধকার। হঠাৎ করেই হিলহিলে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বাড়তে বাড়তে বাতাসের বেগ এমন হলো যে উটের গর্দান খামচে না ধরলে পিঠে বসে থাকাই দায়। এর পরপরই শুরু হলো ধূপধাপ শব্দ। প্রথমে নানারা ভাবলেন কাকুরদের আক্রমণ, তবে ভুল ভাঙতে দেরি হলো না। এ হচ্ছে মরু অঞ্চলের শিলাবৃষ্টি। ছোট বড় বরফের টুকরো আকাশ থেকে ঝরে পড়ছে। এক একটার ওজন 8 পাও হতে পারে, 5 সেরও হতে পারে। শেরখানিক ওজনের একটা শিলা গায়ে মাথায় পড়লে আর দেখতে হবে না। শিলাবৃষ্টির স্থায়িত্ব খুব বেশি হলে আধা ঘন্টা, কিন্তু মাথার উপর ছাদ না থাকলে এই আধা ঘন্টাকেই মনে হবে অনন্তকাল। 2 দিকে দেয়ালের মতো পাহাড়, লুকানোর কোনো জায়গা নেই। এই পাসের ভেতর বদ্ধ পরিসরে বাতাসের প্রচণ্ড গতিবেগ আর চাপ যে শব্দ তৈরি করলো সেটা ইসরাফিলের শিঙ্গার আওয়াজের থেকে কম নয়। শিলাবৃষ্টির ঘায়ে পাগলের মতো দৌড়তে লাগলো উটগুলো। উটের পিঠ থেকে ছিটকে পড়লেন নানা আর ভ্যান হাউসেন। শিলা কাকর বিছানোর মেঝেতে হামা দিয়ে 2 জন কাছাকাছি হলেন। মরিয়া হয়ে ফাঁক ফোকর খুঁজতে লাগলেন পাশের দেয়ালে, কিন্তু বৃথা চেষ্টা। দেয়াল তো না, যেন মশলা বাটা পাটা, ফাটলহীন। ভাঁজ খাজের কোনোই বালাই নেই। কিছু দূর হামা দিয়ে এগিয়ে যাওয়ার পর তাদের চোখে পড়ল একটা মালবাহী উট পাষাণ দেয়াল ঘেঁষে পড়ে আছে। 5 সেরি বরফের চায়ে থেতলে গেছে মাথা। দৌড়ালে যে মোমেন্টাম তৈরি হয় সেটার কারণে উটটা আছড়ে পড়েছিল দেয়ালে। তবে আসার কথা এই যে উটের শরীরের প্রচণ্ড ধাক্কায় ওই চিকন একটা গুহামুখ উন্মুক্ত হয়েছে।
পরে নানারা বুঝতে পারেন ওইখানে অনেক আগে থেকেই ছিল ওটা। কাকুররা গুহামুখ ছোট বড় পাথর দিয়ে নিখুঁতভাবে বন্ধ করে রেখেছিল, অসহায় পথিকরা যেন কিছুতেই নিজেদের বাঁচাতে না পারে। পাশ থেকে সহজেই বেরিয়ে যাওয়া কিংবা পাশে ঢোকার জন্য গুহাটা ব্যবহার করত কাকুররা। গুহার ভেতর আশ্রয় নিয়ে ধাতস্থ হবার পর সব কিছু দেখে শুনে ভ্যান হোসেন নানাকে জানালেন যে ভোর হওয়ার আগেই গুহা থেকে বেরিয়ে যেতে হবে। সকালে কাকুররা মরা উট দেখে এগুলার মালিককে ঠিকই খোঁজ করবে। গুহা পাস কোনো এলাকায় তাদের খোঁজাখুঁজি তালিকা থেকে বাদ পড়বে না। তবে গুহা থেকে বেরোনোর আগে দেখা দরকার এটা কোথায় শেষ হয়েছে। 1000 বছর ধরে লুটপাট করেছে এই কাকুররা। গুহার ভেতর কোনো ভল্ট থেকে থাকলে সেখানে মূল্যবান কোনো আর্টিফ্যাক্ট পড়েও থাকতে পারে। কাকুররা হয়তো ফালতু জিনিস ভেবে ফেলে গেছে। ভ্যান হোসেনের চিন্তার সূত্র দেখে অবাক হলেন নানা। মরতে বসেও আর্টিফ্যাক্টের চিন্তা! হায় রে ইংরেজ জাতি! শিলাবৃষ্টি শেষ হলে গুহা থেকে বেরিয়ে ভ্যান হোসেন মরা উটটার পিঠে চাপানো মালামালের ভেতর থেকে খাবার, পানি আর পেট্রোম্যাক্স বের করে আনলেন। হ্যাজাকের আলোয় শুরু হলো গুহার ভেতর পথ চলা। গুহা যেন আর শেষ হয় না। গুহার মেঝেতে এখানে সেখানে নানান জিনিস পড়ে আছে। ছেঁড়া কাপড়, নরকঙ্কাল, চটি জুতো, ঘোড়ার নাল, কি নেই সেখানে। তবে ভ্যান হোসেন যা চাইছে তার ছিটে ফোটাও কোথাও পাওয়া গেল না। মূল্যবান কোনো কিছু ফেলে যাওয়া কাকুরদের ধাতে নেই। এদিকে এত সময় পেরিয়ে গেছে যে বোলান পাশে ফিরে যেতে হলে সূর্য মাথার উপরে উঠবে। সেটা হবে কাকুরদের সিটিং ডাক। হয় গুহায় সারাদিন থাকতে হবে, নয়তো উল্টো মুখ দিয়ে বেরিয়ে যেতে হবে। অবশ্য উল্টো মুখ দিয়ে বেরুলেও যে কাকুরা দেখে ফেলবে না সেই নিশ্চয়তা নেই। তবুও গিয়ে দেখা যেতে পারে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। অবশেষে গুহা সুড়ঙ্গ চওড়া আর উঁচু হতে শুরু করলো। গুহামুখ থেকে বেরিয়ে ভোরের প্রথম আলোয় তারা দেখল প্রায় 50 ফিট নিচে এক চিলতে সমতল জমিতে ছোট্ট একটা হ্রদের নীল পানি ঘিরে অসংখ্য কুঁড়ে ঘর আর সবুজ বনভূমি। এটি কাকুরদের আবাস। বস্তির উল্টো দিকে আবার শুরু হয়েছে পাহাড়। এখান থেকে যত দ্রুত সরে পড়া যায় ততই মঙ্গল। কোনোভাবে যদি উল্টো দিকের পাহাড় শ্রেণীতে পৌঁছানো যায় তাহলে হয়তো শেষ রক্ষা হতেও পারে। কাকুররা কেউ না দেখে ফেললেই হলো। যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভাগ্য দুবার সাহায্য করবে না। কোন দিকে যাচ্ছেন কিছুই জানেন না নানা। 2 দিন ক্রমাগত পাহাড় ডিঙিয়ে ও উপত্যকা পেরিয়ে ক্লান্তিতে শরীর যখন ভেঙে পড়েছে তখন অদ্ভুত এক পাহাড়ি এলাকায় পৌঁছলেন তারা। 2 দিকে 50 থেকে 100 ফুট উঁচু হলুদ পাথরের মাঝ বরাবর সাদা নুড়ি বেছানো চওড়া সমতল রাস্তা, যেন মেটাল রোড। রাস্তার ধারে ঝোপঝাড়, এখানে সেখানে নাম না জানা ইয়া বড় বড় মোটা মোটা গাছ, পিনড্রপ সাইলেন্স। পশু পাখি তো দূরে থাক, পোকামাকড় পর্যন্ত চোখে পড়ল না। বিকেলের পরন্ত আলোয় তারা দেখতে পেলেন পাহাড়ের হলুদ পাথর কেটে বানানো হয়েছে অসংখ্য বাড়িঘর। রাস্তার পাশ থেকে ওপরে উঠে গেছে একের পর এক 5টি লেয়ার। প্রত্যেকটি লেয়ারে অগণিত বাড়ি। সবগুলো থেকে চওড়া সিঁড়ি নেমে এসেছে রাস্তা পর্যন্ত। এক লেয়ার থেকে অন্য লেয়ারে ওঠানামার জন্য বানানো হয়েছে আলাদা সিঁড়ি। এ এক এলাহি কাণ্ড। ভয়ে নানার মুখ চুন। দারুণ অশুভ জায়গা। তার মনে হলো এখানে আসার চেয়ে কাকুরদের হাতে ধরা পড়াই ভালো ছিল। ভ্যান হোসেন ওদিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। তন্ময় হয়ে তাকিয়ে আছে বহুকাল আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক অতি রহস্যময় সভ্যতার দিকে।
বাড়িগুলোয় একসময় জানালা দরজা ছিল, ওগুলোর জায়গায় এখন বড় বড় গর্ত হাহা করছে। রাস্তাঘাট বাড়িঘর সব ঝকঝকে। এখানে ধুলো নেই, নেই বাতাসের মাতামাতি, আরামদায়ক ঠান্ডা আবহাওয়া। নানার চুনমুখ দেখে হাসল ভ্যান হাউসেন, বলল, এই জায়গার নাম জানো কাউস? না স্যার, বেলুচিস্তানে যে এরকম জায়গা আছে তাই তো জানতাম না। এই জায়গাটাকে বলে দ্য কেভ অফ স্পিরিট, তোমাদের ভাষায় যার নাম মাইগন্দ্রানী। চোর ম্যাসন তার ট্রাভেল লগে এমনই এক জায়গার কথা উল্লেখ করেছে। বহু খোঁজাখুঁজি করে শেষে না পেয়ে বলেছে দ্য কেভ অফ স্পিরিট নিছক ও উপকথা ছাড়া আর কিছু না। এখন তো মনে হচ্ছে হারামিটা এখানে এসেছিল, তবে ব্যাপারটা চেপে গেছে। যে কোনো কারণেই হোক, সে চায়নি এখানে আর কেউ আসুক। অদ্ভুত। স্যার, কেভ অফ স্পিরিট কি? পিশাচের গুহা। ধারণা করা হয় এখানে ছিল এক পিশাচী আর তার বংশোদ্ভূত কিছু প্রেতাত্মার রাজত্ব। এই পাষাণ শহরের কোনো এক কন্দরে এই পিশাচীর মন্দির আছে, যাকে বলা হয় দ্য টেম্পল অফ প্রিন্সেস অফ ডার্কনেস। এইসব বাড়িঘরে যারা থাকতো তাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল পিশাচীকে সন্তুষ্ট করা। এই দায়িত্ব পালন করতে গিয়ে যত অপকর্ম করা সম্ভব সবই করেছে এখানকার লোকেরা। পিশাচী নরমাংস আর রক্ত ছাড়া অন্য কিছুতে খুশি হতো না। নিজেদের ভেতর টান পড়লে দূর দূরান্ত থেকে নারী পুরুষ ধরে আনতে লাগলো এলাকার বাসিন্দারা। ঘটনা চলতে থাকলো শতাব্দীর পর শতাব্দী ধরে। লোকজন হয়ে পড়ল দিশেহারা। তখন সুলাইমান পয়গম্বর বেঁচে। বিষয়টি তাকে বলা হলো। ভয়ানক শয়তানি পিশাচী প্রচণ্ড শক্তিধর। তার বিরুদ্ধে কিছু করতে গেলে আগে থেকেই বুঝে ফেলে সে। তারপর শত্রুকে ঝাড়ে বংশে নিকেশ করে। পরম করুণাময়ের আশীর্বাদ ছাড়া এই পিশাচের নিধন সম্ভব নয়। সুলাইমান পয়গম্বর তার প্রিয় শিষ্য সাইফুল মুলককে পাঠালেন। শিষ্যকে দিলেন নিজ আঙ্গুলের আংটি। সেবার রানী বিলকিসের দেয়া এই আংটির অলৌকিক ক্ষমতা ছিল। এই রাজ্যের রাজার ছিল এক পরমা সুন্দরী মেয়ে, নাম বদিউল জামাল। সাইফুল মুলক পিশাচীর হাত থেকে এই শহর উদ্ধার করে বদিউল জামালকে বিয়ে করে। তারপরেও এই শহর বহুদিন টিকে ছিল। তবে এই সবই হলো গল্প কথা। এই শহরের ঐতিহাসিক ব্যাখ্যাও আছে। ঐতিহাসিক ব্যাখ্যাটা কি? ঐতিহাসিক ব্যাখ্যা জানতে হলে তোমাদের ধর্মে যেতে হবে। আল কোরআনে দুটো চ্যাপ্টার আছে, সূরা হুদ আর সূরা আল আরাফ। এই সূরাগুলোতে আল্লাহ দুই জাতির কথা বলেছেন, আদ আর সামুদ জাতি। আদ জাতির পূর্বপুরুষ নূহ নবীর নৌকায় চড়ে প্রাণে বেঁচে যায়। পরে জর্ডানের উত্তরে বসতি স্থাপন করে বংশবৃদ্ধি করে। তারপর এই গোষ্ঠীর সিংহভাগ মানুষ ওমান এবং ইয়েমেনের মাঝের এলাকাতে গিয়ে হাজির হয়। অল্প সময়ের ভেতর প্রচুর ধন সম্পদের মালিক হয় তারা। চালাতে থাকে নিজ এলাকার গরিব লোকজনদের উপর অত্যাচারের স্টিম রোলার। আদ জাতি জ্ঞান বিজ্ঞানে বিস্তর উন্নতি করেছিল, বিশেষ করে শক্ত পাথরের পাহাড় কেটে আবাসিক এলাকা আর শহর নির্মাণের ক্ষেত্রে। এদের পাহাড় কেটে বানানো উন্নত সেচ ব্যবস্থা আর সুয়ারেজ সিস্টেম দেখলে হতবাক হতে হয়। চিরন্তন ঈশ্বরকে ভুলে সামুদ, মামুদ আর হারার পুজো শুরু করে এরা। এদের সবকটাই ছিল অপদেবতা। আল্লাহ আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে পাঠালেন। চোরা না শুনে ধর্মের কাহিনী। হুদকে আদ জাতি পাত্তাই দিল না। তাদের দৃঢ় বিশ্বাস পাষাণপুরী তারা শত শত বছর ধরে বানিয়েছে, তা এতই মজবুত আর উঁচু হবে যে নূর প্লাবন যদি ঘুরেও আসে তাতেও কিছুই হবে না।
বহুকাল ধরে বোঝানোর পরেও হুদের কপালে হাসি ঠাট্টা আর অপমান ছাড়া জুটল না কিছুই। হুদ আল্লাহকে বললেন, খোদা, কি করবেন করেন, এই জাতি চিরস্থায়ীভাবে পথভ্রষ্ট, এদেরকে দিনের পথে আনা অসম্ভব। আল্লাহ আদ জাতির উপর তার লানত পাঠালেন। প্রথম 3 বছর ধরে খরা চলল, গাছের পাতা থেকে শুরু করে ঘাস পর্যন্ত বিলীন হয়ে গেল। গাধা, গরু, উট, ঘোড়া মারা পড়ল কাতারে কাতারে। আগে থেকেই প্রচুর শস্য জমা করে রাখা ছিল পাহাড় কেটে বানানো বিশাল আয়তনের সাইলোর ভেতর। এই প্রাকৃতিক বিপর্যয়ে উতরে গেল তারা। এক সন্ধ্যায় আদ জাতি দেখল আকাশে ছোট্ট একটি কালো মেঘ ভেসে আসছে। 3 বছর ধরে মেঘের দেখা নেই। খেয়ে পরে বাঁচলেও গরমে ভর্তা হয়ে গেছে সবাই। মেঘের দেখা পেয়ে আনন্দ আর ধরে না। মেঘটা তাদের শহরের ওপর এসে স্থির হলো। ক্রমেই বাড়তে লাগলো ওটার আয়তন। হঠাৎ বইতে শুরু করলো তীব্র ঠান্ডা বাতাস। পাহাড়ে পাহাড়ে বাড়ি খেয়ে এমন শব্দ তৈরি করলো যে ওই বাতাসে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার অবস্থা হলো। কাপড় চোপড়, তাঁবু, খাটিয়া, পাষাণপুরীর জানালা দরজা উড়ে গেল এক ধাক্কায়। এরপর বাতাসের পাল্লায় পড়ল মানুষজন ও পশু পাখি। তীব্র ঝঞ্ঝা একটি নারী পুরুষকে ধরে পাথরের দেয়ালে আছড়াতে লাগলো। 8 রাত 7 দিন ধরে চলল এই তাণ্ডব। ফসলের ক্ষেত, সেচের নালা, শহর গঞ্জ, বাজারঘাট সব শেষ। হুদ নবী আর তার গুটিকয় অনুসারী ছাড়া জনমানবের চিহ্নও নেই কোথাও। লাশ তো দূরের কথা, একটা সুতোও কোথাও খুঁজে পাওয়া গেল না। শক্তিশালী বায়ুপ্রবাহ ঝেঁটিয়ে বিদায় করেছে সব কিছু। 1000 বছর ধরে লক্ষ কোটি লোকের হাড় ভাঙা শ্রমের বিনিময়ে গড়ে তোলা সভ্যতা 8 দিনেই শেষ। হুদ নবীর সঙ্গে যারা বেঁচে ছিল তাদের ভেতর থেকে 9টি পরিবার মদিনা এবং সিরিয়ার মাঝামাঝি অন্য এক সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা আদ জাতির সভ্যতা থেকেও অনেক বেশি উন্নত ছিল। এই সভ্যতার মূল কেন্দ্র ছিল মাদাইন সালেহ বা সালেহ শহর নামের এক জায়গা। এখান থেকেই এই সভ্যতা ছড়িয়ে পড়ে জর্ডানের উত্তরে। যাই হোক, এই 9টি পরিবার ক্রমান্বয়ে বাড়তে বাড়তে তৈরি করল বিরাট শক্তিশালী এক জাতি। এদের নাম হলো সামুদ জাতি। ধন সম্পদ আর নিষ্ঠুরতায় সামুদের দল পরদাদাদেরও ছাড়িয়ে গেল। সেই সঙ্গে স্রষ্টাকে ভুলে প্রাচীন 3 অপদেবতার পুজোও শুরু করল। স্রষ্টা এরপর সালে নবীকে পাঠালেন। সালেকেও তারা পাত্তাও দিল না। সালে যে আল্লাহর প্রতিনিধি সেইটি বোঝানোর জন্য আল্লাহ এক অতিকায় উটনি পাঠালেন। কেউ কেউ বলেন পাহাড় ফেটে উটনি বের হয়েছিল, তবে কোরআন বা সুন্নাতে এর কোনো উল্লেখ নেই। উটনির একটি বাচ্চা হলো। উটনির দুধ এত বেশি যে বাচ্চা তো খায়, শহরের সব লোকও খায়। তবে একটা সমস্যা থেকেই গেল। মাদাইন সালেতে সবেধন নীলমণি কুয়ো একটাই। উটিনি আর তার বাচ্চা যেদিন পানি খায় সেদিন অন্য কেউ আর পানি পায় না। কুয়োর সব পানি উটিনি আর তার বাচ্চারাই শেষ করে ফেলে। গরু, ঘোড়া, গাধা, দুম্বা, মানুষকে পানি না খেয়েই কাটাতে হয়। উটিনির এই পানি খাওয়া স্বভাবের কারণে স্রষ্টা নির্দেশ দিয়েছিলেন সপ্তাহে শুধু একদিনই উটিনি পানি খাবে, বাকি 6 দিন খাবে অন্যেরা। এই একদিন পানি না পাওয়ার কারণে সামুদ্রা রাগে গড়গড় করতে লাগলো। তারা ভাবলো এই সালের ঈশ্বর তাদের জন্য যা পাঠিয়েছে সেটা অভিশাপ ছাড়া আর কিছু না। তবে আদৌ স্রষ্টা ওটা পাঠিয়েছে কিনা সেটাও ভাবতে হবে। এছাড়াও স্রষ্টার পাঠানো জানোয়ার তাদের ভেতর ঘোরাঘুরি করছে, এইটা মেনে নেওয়া তাদের জন্য যথেষ্ট কঠিন। তাদের 3 জন প্রাচীন দেবতা এইসব উটিনি টুটিনির আধিক্যতা দেখে মাইন্ড করতে পারে। তাছাড়া অন্য সমস্যাও আছে।
কিছু গর্ধব লোকজন এই উটিনি দেখে সালের কথা শুনতে শুরু করেছে। এভাবে চলতে দেয়া যায় না। এক সন্ধ্যায় 9 জনের একটি দল উটিনিকে মারার জন্য বের হলো। উটিনি তখন পানি টানি খেয়ে বাচ্চাটাকে পাশে নিয়ে এক পাহাড়ের গোড়ায় শুয়ে আছে। উটিনিটা মাথা উঁচু করে আততায়ীদের দিকে একবার তাকিয়ে আবার শুয়ে পড়ল, মরার জন্য রেডি। পাষণ্ড লোকগুলো প্রথমে উটিনি, তারপর বাচ্চাটাকে কাটল। ঘটনা জানতে পেরে নবী সালেহ কওমের লোকদের ডেকে বললেন, মহান স্রষ্টা তোমাদেরকে পই পই করে নিষেধ করেছেন উটিনির কোনো ক্ষতি না করার জন্য, কিন্তু তা তোমরা শোনোনি। স্রষ্টার কথা না শোনার প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে। এখন থেকে 3 দিন সময় পাবে, ভালো মন্দ যা খাওয়ার খেয়ে নাও। স্রষ্টার অভিশাপ নাজিল হবে 72 ঘন্টা পর। সামুদ্রা সালের কথা তো শুনলই না, উল্টো রেগে অস্থির হলো। 3 দিন পর প্রচণ্ড আওয়াজ শুনতে পেল সামুদ জাতি। এ এক তুর্যনিনাদ। থরথর করে কাঁপতে লাগলো পাষাণ শহর। চোখের পলকে ধূলিসাৎ হলো পরাক্রান্ত সামুদ জাতি আর তাদের অপূর্ব সভ্যতা। এই বিষয়ে অ্যারিস্টটল, টলেমি, প্লিনি এইসব প্রাচীন যুগের ঐতিহাসিকেরা অনেক কিছুই লিখে গেছে। আদ এবং সামুদ জাতি মূলত ছিল নাবাতিয়ান জাতির অংশ। এই নাবাতিয়ানরা আদিকালের ব্যাবিলন নগরী থেকে বেরিয়ে এসেছিল। জর্ডান থেকে শুরু করে সিরিয়া, পুরো আরব উপদ্বীপ সহ কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল এদের নগর বন্দর। নাবাতিয়ানদের হাতে ছিল উঁচু দরের প্রযুক্তি। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, রাস্তাঘাট, ভবন নির্মাণ সব কিছুতেই অভূতপূর্ব সাফল্য লাভ করে এরা। নগরীগুলো লোকচক্ষুর আড়ালে দুর্ভেদ্য সব জায়গায় তৈরি করেছিল, যাতে দেখিয়ে না দিলে সহজে কেউ খুঁজে না পায়। এরপর প্রথমে গ্রিক, তারপর রোমানদের পাল্লায় পড়ে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এদের সভ্যতা। নাবাতিয়ানরা অতি রহস্যময় মরুজাতি। মানব ইতিহাসে এদের নির্মাণ শৈলীর কোনো তুলনাই পাওয়া যায় না। এক কথায় এরা যা করেছে তার রিপিট করা অসম্ভব। এদের সভ্যতার যেটুকুই পাওয়া গেছে তা ছিটে ফোটা মাত্র। ধারণা করা হয় এদের ঘর বাড়ি, শহর বন্দরের মাত্র 10% আমরা খুঁজে পেয়েছি, বাকি 90% এখনও চোখের আড়ালেই রয়ে গেছে। এই নাবাতিয়ানরা আল উজ্জা নামে এক দেবীর পূজা করত। এই দেবী ছিল জাগ্রত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উজ্জার ব্যাপারে অত্যধিক কঠোর ছিলেন। উহুদের যুদ্ধে কাফেরদের সঙ্গে মুসলমানরা যখন হারে, তখন কাফেররা এই উজ্জাকেই বারবার স্মরণ করেছিল। উজ্জাকে কাফেররা সব থেকে বেশি ভক্তি করত, এজন্য যে দেবী তাদের ভবিষ্যৎ বলে দিত। এই উজ্জার ঠিকুজি আর কর্মকাণ্ড মাইল খানেক লম্বা। এই দেবীর সঙ্গে মেটাট্রনের একটা সম্পর্ক আছে। ওল্ড টেস্টামেন্ট অনুসারে মেটাট্রন হলো এক পতিত দেবদূত। তার কাজ ছিল মহান ঈশ্বরের সব গোপন তথ্য আর মোজেজা ফাঁস করে দেওয়া। পৃথিবীর সব সুন্দরী মেয়েদের ভজিয়ে ভোগ করত সে, আর রাজি করাতে না পারলে তাদেরকে ধরে সম্ভ্রমহানি করাই ছিল তাদের নেশা। এতে করে যেসব সন্তান জন্ম নিত তারা হতো এক একটা জলজান্ত দানব। এদেরকে বলা হতো নেফিলিম বা শয়তানের দোসর। মনে করা হয় এই দানব নেফিলিমদের হাত থেকেই মানব জাতিকে বাঁচাতে স্রষ্টা নুহের প্লাবন পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, তোমাদের নবীর নির্দেশে যেখানে যত উজ্জার মূর্তি আর মন্দির ছিল সব ধ্বংস করা হলো। হঠাৎ একদিন নবী খবর পেলেন নাখলা নামে এক জায়গায় এখনও উজ্জার মন্দির রয়ে গেছে। কিছু কুরাইশ এবং কিনানা গোত্রের লোক সমানে উজ্জার পুজো করে যাচ্ছে। 630 সালের রমজান মাসে খালিদ ইবনে আল ওয়ালিদকে ডেকে নবী নাখলা প্রদেশে গিয়ে উজ্জার মূর্তি ধ্বংস করে আসতে বললেন। 30 জন ঘোড়সওয়ার নিয়ে রওনা হলেন খালিদ।
উজ্জার মন্দিরে ঢুকে তার মূর্তিকে চুরমার করে মক্কায় ফিরে নবীকে জানালেন উজ্জার বিনাশ সাধন করা হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, খালিদ, বিস্ময়কর কোনো কিছু ঘটতে দেখেছ? খালিদ জানালেন, অদ্ভুত কোনো কিছুই তো তিনি দেখেননি। নবী খালিদকে বললেন, খালিদ, যেটা ধ্বংস করেছ সেটি মোটেও আসল উজ্জা নয়। এরকম কিছু ঘটবে বলে আসল উজ্জাকে রক্ষা করার জন্য নকল উজ্জা আর তার মন্দির তৈরি করা হয়েছিল। রোজা রমজানের দিন নাখলা তো আর বাড়ির কাছে না, এক কাজ দুবার করতে হচ্ছে। তার থেকেও বড় কথা, খালিদকে বোকা বানানো হয়েছে। মেজাজ চরমে উঠল খালিদের। অনেক খোঁজাখুঁজি করে খালিদ এবার আসল উজ্জার মন্দির বের করলেন। মন্দিরের কুরাইশ পুরোহিত যখন দেখল খালিদকে আর আটকানো গেল না, তখন সে দেবীর মূর্তির গলায় বিশাল এক খড়গ ঝুলিয়ে পেছনের দরজা দিয়ে সটকে পড়ল। পুরোহিতের ধারণা ছিল খড়গ কাছে থাকলে দেবী নিজেকেই নিজে রক্ষা করতে পারবে। পেল্লায় মন্দিরের ভেতরটা প্রায় অন্ধকার। ছোট্ট একটা দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয়। তলোয়ার হাতে ভেতরে ঢুকেই থমকে দাঁড়ালেন খালিদ। সম্পূর্ণ নগ্ন অতুলনীয় দেহের অধিকারী এক যুবতী নারী তার সামনে। নারী যে এত সুন্দর হতে পারে খালিদ স্বপ্নেও কল্পনা করেনি। যেন মন্দিরের পাথরের মেঝে ফুঁড়ে বের হয়েছে প্রেমের দেবী ভেনাস। যুবতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্ষণিকের জন্য খালিদ সবকিছু বিস্মৃত হলেন। পরক্ষণেই তার মনে হলো এই অসামান্য যুবতী তাকে প্রগাঢ় এক নিষিদ্ধ আনন্দ দিয়ে বশীভূত করতে চায়, যাতে দেবী মূর্তি রক্ষা পায়। তরবারির এক ঘায়ে যুবতীকে দুটুকরো করে ফেললেন খালিদ। এরপর এগিয়ে গেলেন উজ্জার মূর্তির দিকে। মূর্তি ফুর্তি ভেঙে চুরে মক্কায় ফিরে নবীকে যা ঘটেছে খুলে বললেন খালিদ। নবী বললেন, হ্যাঁ, ওটাই ছিল আল উজ্জা। আর কখনোই আমাদের দেশে তার পুজো হবে না। মাই গন্দ্রানি খুব সম্ভবত নাবাতিয়ানদের কোনো এক গোষ্ঠীর হবে। এই পিশাচির মন্দির আসলে আল উজ্জার উপাসনালয়। এই উপাসনালয়টা খুঁজে বার করতে পারলে দারুণ হতো। সামনেই প্রচুর খালি বাড়ি পড়ে আছে, ওগুলোর কোনো একটাতে থাকলেই হলো। এরপর নানা ও ব্রিটিশ আর্কিওলজিস্ট সামনের সিঁড়ি বেয়ে কাছেই একটি বাড়িতে উঠলেন। বসার ঘর, শোবার ঘর, বারান্দা, রান্নাঘর সবই আছে। হালকা কিছু মুখে দিয়ে পেট্রোম্যাক্স নিভিয়ে বাড়িটার বসার ঘরে শুয়ে পড়লেন তারা। ভ্যান হোসেন বললেন, গাউস, যে জিনিস দেখালে তাতে করে তোমার প্রশ্নের উত্তর দেওয়া কর্তব্য হয়ে পড়েছে। আমি যা খুঁজছি তাকে বলে জুডাস কয়েন। জুডাস কয়েন হলো সেই 30টি রূপোর পয়সা যার বিনিময়ে জুডাস যীশুখ্রিস্টকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। ওই টাকা জুডাসকে দিয়েছিল ইহুদিদের ধর্মগুরু কায়াফাস। 30টা পয়সা রূপার হলেও জুডাসের হাতে পড়ার পর ওগুলোর রং লাল হয়ে যায়। নাম হয় ব্লাড কয়েন। ধরে নেওয়া হয় যীশুখ্রিস্টের রক্ত লেগে আছে ওতে। সেন্ট জনের মতে জুডাসের ওপর খোদ শয়তান ভর করেছিল, আর আগে থেকেই এই পয়সাগুলোর বিশেষ ক্ষমতা ছিল। জুডাসের হাতে পড়ে ওগুলো হয়ে ওঠে আরও অভিশপ্ত। মুদ্রাগুলোকে বলা হতো রোমান শেকেল। এর একদিকে অগাস্টাস সিজারের মাথার ছাপ আর অন্য পিঠে ফিনিক্স পাখির চিত্র। এই অদ্ভুতুরে কয়েনগুলো বানানো হয়েছিল প্রাচীন টায়ার নগরীতে। রোমানরা তখন সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। রোমের টাকশাল থেকে মুদ্রা বানিয়ে সারা দুনিয়ায় সাপ্লাই দেওয়া বেশ কঠিন। এই কারণে রোমের বাইরেও আরও 2 জায়গায় তারা টাকশাল বানালো, সিরিয়ার দামেস্কে আর জর্ডানের উত্তরে টায়ার নগরীতে। টাকশালগুলোকে বলা হতো রোমান মিন্ট।
টায়ারিয়ানরা মূলত ফিনিশিয়ান। এই ফিনিশিয়ানরাই মানব ইতিহাসে প্রথম সমুদ্রে জাহাজ ভাসিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য শুরু করে। তবে এরা বিশ্বাস করত এদের সব উন্নতির মূলে আছে তাদের নিজস্ব দেবতা। দেবতার নাম মিলকাত। প্রাগৈতিহাসিক কালের এক উল্কাপিণ্ড গলিয়ে মিলকাতের মূর্তি বানানো হয়েছিল। তবে তার থেকেও বড় বিষয় হলো মূর্তি গড়ার ধাতুর দ্রবণে হারকিউলিসের দেহাবশেষ ঢুকিয়ে দিয়েছিল কারিগরেরা। হারকিউলিস দেবতা অতিলৌকিক শক্তির অধিকারী। টায়ারের বিখ্যাত রাজা হাইরামের গোপন নির্দেশে গ্রিস থেকে হারকিউলিসের দেহাবশেষ চুরি করে আনে টায়ারের ফিনিশিয়ানরা। এই হাইরামের কথা প্রায় সব ধর্মগ্রন্থেই লেখা আছে। এর টাকা আর দাপট ছিল সীমাহীন, সেই সঙ্গে কূটবুদ্ধি। সুলাইমান পয়গম্বর জেরুজালেমের বিখ্যাত ইহুদি মন্দির বানাতে গেলে দেউলিয়া হয়ে যান। অচল হয়ে পড়ে ইসরায়েল রাষ্ট্র। তখন হাইরামের কাছ থেকে বিস্তর টাকা ধার করেন সুলাইমান পয়গম্বর। হাইরামের কাছ থেকে ফেরাউনের মতো লোকও টাকা ধার করেছে। মিলকাতের মূর্তি গড়া হলে দেদার্সে টাকা খরচ করে জমকালো এক মন্দির বানিয়ে গোপন এক চেম্বারে রাখা হয় ওটা। আর মূল বেদিতে প্রতিষ্ঠা করা হয় মিলকাতের অন্য একটি বড় ব্রোঞ্জ মূর্তি। রোমান মিন্ট চালু করা হয় মিলকাতের মন্দির চত্বরে। ধরা হয় ওই 30টি কয়েন কোনো এক পূজারী মিলকাতের মূর্তিকে উৎসর্গ করেছিল। মূর্তির পায়ের কাছে কয়েনগুলো অনেক দিন পড়ে থাকার পর মন্দিরের প্রধান পুরোহিত ওগুলোকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইহুদি ধর্মগুরু বা হাই প্রিস্ট কায়াফাসকে উপহার দেয়। এরপর কায়াফাসের হাত ঘুরে জুডাসের হাতে, তারপর ফের কায়াফাসের হাতে। রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট যিশুকে ক্রুশবিদ্ধ করায় কায়াফাস খুশি হয়ে কয়েনগুলোকে ভেট দেয় তাকে। এই পন্টিয়াস পাইলেটই হলো প্রথম ব্যক্তি যে কয়েনগুলোকে নাড়াচাড়া করতে গিয়ে ওগুলোর অস্বাভাবিক ক্ষমতা টের পায়। কয়েনগুলোকে হাতে নিলে চিন্তা শক্তি কিংবা বিশেষ কোনো শারীরিক ক্ষমতা 100 গুণ বেড়ে যাবে। একই সঙ্গে আসবে ভাগ্যের সমর্থন। পাইলেটের দ্রুত প্রমোশন হয়। তবে পাইলেটের বউ প্রকুলার কারণে সব তথ্য ফাঁস হয়ে গেলে কয়েনগুলো আবার চলে যায় রোমান সম্রাট টাইবেরিয়াসের হাতে। এরপর সম্রাট হেড্রিয়ান। হাতে হাতে ফিরতে থাকে ওগুলো। সেই সঙ্গে কমতে শুরু করে কয়েনের সংখ্যাও। শেষমেশ রয়ে যায় মাত্র 3টি পয়সা। এই 3টি কয়েন জার্মানির শার্লেমেন থেকে শুরু করে নরম্যান্ডির উইলিয়াম দ্য কনকরার, রাশার প্রথম জার পিটার দ্য গ্রেট, সম্রাট নেপোলিয়ন, এমনকি ফ্রান্সের জোয়ান অফ আর্কের কাছেও ছিল বলে ধারণা করা হয়। জোয়ান অফ আর্কের মতো এক রাখাল বালিকা এরকম অসাধারণ জিনিস কিভাবে পেল সেটা এক বিরাট ধাঁধা। আসলে পন্টিয়াস পাইলেটের জন্মভূমি জার্মানির হসেন গ্রামে। এর মৃত্যু কোথায় কিভাবে হয়েছে আজও সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয় যে গ্রামে জন্ম সেখানেই মৃত্যু হয় তার। কয়েন টয়েন হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। নিগৃহীত হয় পরবর্তী রোমান সম্রাট ক্যালিগেলার হাতে। ভাগ্য বিড়ম্বিত হয়ে নিজ গ্রামেই ফিরে যায় সে। হয়ে পড়ে ভীষণ অসুস্থ। আমি খুঁজে বেড়াচ্ছি হারিয়ে যাওয়া 27টি কয়েনের যে কোনো একটা। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য সবখানেই বছরের পর বছর ঘোরাঘুরি করেছি। এখন খুঁজছি এই উপমহাদেশে। নানা বললেন, মুদ্রাগুলোর ব্যাপারে প্রথম আপনি জানতে পারলেন কবে? আমার পুরো নাম তো জানো, ভ্যান হাউসেন বাট। আমার বাবা ইংরেজ হলেও মা জার্মান। ওখানকার হাউসেন গ্রামে আমার নানা বাড়ি। আমার নাম রাখা হয়েছে ওই গ্রামের নামানুসারে। যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে পাইলেটকে সবাই চেনে। 2 বছর আগেও চিনত, এখনও চেনে। অক্সফোর্ডে ভর্তি হওয়ার আগে নানা বাড়ি বেড়াতে যেতাম। তখনই বড় মামার কাছ থেকে এই বিষয়ে প্রথম জানতে পারি।
পরে যা জেনেছি সবই বছর ধরে গবেষণার ফসল। ঘটনা যা ঘটেছে তা তো সবই হয় মধ্যপ্রাচ্যে, না হয় ইউরোপে। এই উপমহাদেশে জুডাস কয়েন পাবেন সে নিশ্চয়তা কোথায়? চমৎকার প্রশ্ন। তুমি ভারতীয় হলেও মাথা পরিষ্কার। ঠিকমতো পড়াশোনা করলে ভালো প্রত্নতাত্ত্বিক হতে পারতে। ভারতের ইতিহাস পড়তে গিয়ে একটা অদ্ভুত ঘটনার কথা জানতে পারি। খ্রিস্টপূর্ব 20 সাল থেকে 280 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো ভারতবর্ষ শাসন করেছে কুষাণ রাজবংশ। এরা মূলত চীনের গুইশাং প্রদেশের অধিবাসী। আফগানিস্তান থেকে শুরু করে সেই বারাণসী পর্যন্ত বিস্তারিত এদের শাসন। এই রাজবংশের শ্রেষ্ঠ রাজার নাম কনিষ্ক। এর রাজধানী ছিল তোমার শ্বশুরবাড়ি বাগ্রামে। রোমান সম্রাট হেড্রিয়ানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে কনিষ্ক। গড়ে তোলে চীন থেকে শুরু করে রোম পর্যন্ত এক অতিকায় ব্যবসায়িক নেটওয়ার্ক। সিল্ক, মসলিন, মশলাপাতি থেকে শুরু করে হেন জিনিস নেই এই রুটে বহন করা হয়নি। ওটা ছিল প্রাচীনকালের অন্যতম প্রধান সিল্ক রুট। বাগ্রাম ছিল আন্তর্জাতিক বিজনেস রুটের প্রধান হাব। দোর্দণ্ড প্রতাপ কনিষ্ক তার রাজ্যের নাম রাখে গান্ধারা। আফগানিস্তানের কান্দাহার শব্দ এরই অপভ্রংশ। এই কনিষ্ক একবার দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমের রাজাকে ঘিরে এক অতি রহস্যময় ঘটনার জন্ম দিয়েছিল। কনিষ্কের এরকম আরও 2-4টে ঘটনার কথা ইতিহাসবিদরা উল্লেখ করেছে। তার থেকে আমার ধারণা হয়েছে পরবর্তী সময় ওই রাজ্যের সম্রাট শশাঙ্কের কাছে জুডাস কয়েন থাকলেও থাকতে পারে। তবে এই ধারণার পেছনে অন্য একটা যুক্তিও আছে। কনিষ্কের গোল্ড কয়েন সে যুগের তুলনায় খুবই নিখুঁত। কয়েনে দেখানো হয়েছে শশাঙ্ক বাঁ হাতে বর্ষা এবং ডান হাতে নকশা কাটা চূড়োওয়ালা সোনার ঘটি ধরে আছে। প্রাচীনকালের কোনো মুদ্রাতেই রাজা কিংবা সম্রাট ঘটি হাতে করে দাঁড়িয়ে নেই। ঘটি থাকে সাধু সন্ন্যাসী অথবা পুরোহিতের হাতে, সম্রাটের হাতে না। আমার ধারণা ওই ঘটির ভেতর শশাঙ্ক জুডাস কয়েন রাখত। অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঘটিটা সব সময় নিজ হাতে বহন করত সে। স্যার, আপনার উচিত ছিল প্রথমেই বাগরামে যাওয়া। আপনি হরপ্পায় সময় নষ্ট করছিলেন কেন? সময় নষ্ট করছি এটা কে বলল তোমাকে? বাগরামে যেতে চাইলেই তো হবে না। পথের মোড়ে মোড়ে বিপদ, সঙ্গে বিশ্বস্ত লোক না থাকলে প্রাণ হারানোর সম্ভাবনা 16 আনা। তাছাড়া বহুমূল্য আর্টিফ্যাক্ট এমন সব জায়গায় পাওয়া যায় আপাত দৃষ্টিতে যা বিচার করলে মনে হবে অসম্ভব। অনবদ্য আর্টিফ্যাক্টগুলোর আবেদন কখনো শেষ হবার নয়। প্রাচীনকালেও যেমন এখনও তেমন। অনেক ক্ষেত্রেই দেখা যায় অতি প্রাচীন এবং দুর্গম সাইটগুলোতেই এসব আর্টিফ্যাক্ট লুকিয়ে রাখা হয়। সব প্রাচীন ধ্বংসাবশেষকে ঘিরেই কিংবদন্তি গড়ে ওঠে। মানুষ এগুলোকে ভয় পায়, এড়িয়ে চলে। এই কেভ অফ স্পিরিটের কথাই ধরো। গত 1,500-2,000 বছরে কেউ এখানে আসার সাহস পায়নি, এলেও পালিয়ে বেঁচেছে। অথচ এখানে আগে বিশাল এক জনপদ ছিল, ঠিক না? সীমাহীন ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন নানা। অনেক রাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল তার। কি কারণে এমন হলো বুঝতে পারলেন না। পাশ ফিরে চাঁদের আবছা আলোয় ভ্যান হাউসেনকে খুঁজলেন, কিন্তু কোথাও দেখতে পেলেন না তাকে। হাঁচর পাচর করে সিঁড়ি ভেঙে নেমে কাকর বিছানো রাস্তায় এসে দাঁড়ালেন নানা। তাকালেন ডানে বায়ে, ওপরে নিচে, কিন্তু না, চিহ্নও নেই ভ্যান হাউসেনের। চারিদিকে এত নিস্তব্ধ যে নিজের হার্টবিট পর্যন্ত শুনতে পেলেন নানা। রাতের নিজস্ব শব্দ থাকে, প্রকৃতির এই নিয়ম এখানে কাজ করছে না একেবারেই। দিশেহারা হয়ে আগে যেখানে ছিলেন সেখানেই ফিরে গেলেন নানা। দেয়ালে হেলান দিয়ে বসে থাকলেন। ভোর রাতের দিকে ফিরে এলেন ভ্যান হাউসেন, ভূতে পাওয়া অবস্থা। আপন মনে কি যেন বিড়বিড় করে বলছেন।
নানাকে দেখে চিনতে পেরেছেন বলে মনে হলো না। শুয়ে পড়লেন ভ্যান হোসেন এবং কিছুক্ষণের ভেতরে তলিয়ে গেলেন গভীর ঘুমে। নানাও বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন এক সময়। ঘুম ভাঙল দুপুরে। নানা দেখলেন ভ্যান হোসেন আগেই উঠেছেন। এক মনে ডায়েরি লিখছেন তিনি। এরপর নানা আর ভ্যান হোসেন দ্য সিটি অফ কেভ থেকে বেরিয়ে আসেন, রওনা দেন বাগরামের উদ্দেশ্যে। ভ্যান হোসেন রাতে কোথায় গিয়েছিলেন এ কথা নানাকে কখনো বলেননি। তবে নানার ধারণা আল উজ্জার মন্দির খুঁজতে বেরিয়েছিলেন তিনি। আদৌ কিছু খুঁজে পেয়েছিলেন কিনা কে জানে, তবে কিছু একটা ঘটেছিল ওই রাতে। বাগরাম পৌঁছে ভ্যান হোসেন নানাকে জানান যে বাগরাম থেকে 113 মাইল পূর্বে বামিয়ানে যেতে চান তিনি। চোখ জুড়ানো সবুজ তৃণভূমির ধারে বামিয়ান। ওইখানে আকাশ ছোঁয়া পাহাড়ের ক্লিফ কেটে 50 থেকে প্রায় 200 ফুট উঁচু অসংখ্য বৌদ্ধ মূর্তি বানানো হয়েছিল। শত শত বছর ধরে পাহাড়ের বুকে গড়ে তোলা হয় মন্দির। এ এক এলাহি কাণ্ড। কনিষ্ক ছিল বৌদ্ধ মন্দিরের বিরাট পৃষ্ঠপোষক। নিয়মিত মন্দিরে অর্ঘ্য দিতে যেত সে। এর পেছনে খরচ করত বেসুমার অর্থ। কুষাণ রাজবংশের পতন শুরু হলে বাগরাম থেকে বামিয়ানে মন্দির সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। প্রায় 500 বছর ধরে চলে এই প্রক্রিয়া। বাগরাম থেকেও বামিয়ান বেশি দুর্ভেদ্য। যাত্রা পথে পদে পদে বিপদ। শ্বশুরবাড়ি থেকে ওই বামিয়ানের পথে রওনা হওয়ার আগের দিন জামাই আদরের থেকেও অসুস্থ হয়ে পড়লেন নানা। অগত্য মামার শ্যালককে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যাত্রা শুরু করেন ভ্যান হোসেন। তার সঙ্গে নানার আর কখনো দেখা হয়নি। ঘটনার মাসখানেক পর ভ্যান হোসেনের চিঠি নিয়ে ফিরে আসে নানার শ্যালক। চিঠিতে ভ্যান হোসেন নানাকে জানান তিনি ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। ক্যালকাটা থেকে ছোট জাহাজ ধরে প্রথমে মাদ্রাজ, তারপর সেখান থেকে বড় জাহাজে লিভারপুল। তবে ফেরার আগে পূর্ব বাংলায় তার ভাস্তের সঙ্গে দেখা করে যাবেন। সে নাকি ওখানে এক বিরাট জমিদারি কিনে ইন্ডিগো প্ল্যান্ট বসিয়েছে। বামিয়ানে কি ঘটেছিল সে ব্যাপারে নানা শ্যালক তেমন কিছুই বলতে পারেনি। তৃণভূমি শেষ হবার পর এক চিলতে মরুভূমি পেরিয়ে বামিয়ান পাহাড়। ওই তৃণভূমিতেই স্থানীয় অধিবাসীদের গায়ে ক্যাম্প করেন ভ্যান হোসেন। নানা শ্যালককে সেখানে রেখে চলে যান পাহাড়ে। ফিরে আসেন 21 দিন পর। শ্যালকের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলেন, গাউসকে দিও। ট্রাভেল ব্যাগ আর সামান্য কিছু মালপত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে একাই বেরিয়ে যান ভ্যান হোসেন। কখনোই আর ফিরে আসেননি। বামিয়ান থেকে বামুন্দি পর্যন্ত হাজার হাজার মাইল অজানা বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার সাহস ভ্যান হোসেন পেলেন কোথায়? তিনি না জানেন এখানকার ভাষা, না চেনেন পথ। ধুয়ে ধুয়ে 4 মিলিয়ে নানা ধরে নিলেন জ্ঞাত অজ্ঞাত যে পদ্ধতিতেই হোক ভ্যান হোসেন একটা হলেও জুডাস কয়েন সংগ্রহ করতে পেরেছেন। হয়তো দ্য কেভ অফ স্পিরিটে কোনোভাবে উজ্জার মন্দির বের করে সেখান থেকে ওরাকল পেয়ে থাকবেন, কে জানে। আরেকটি এন্ট্রি, 31 জুলাই 1971। আজিজ মাস্টারের সাথে গভীর বন্ধুত্ব হয়েছে। তাকে এই এলাকার পিস কমিটির সাধারণ সম্পাদকের পদ দিয়েছি। নীলকুঠির ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। 1860-এর গোড়ার দিকে হঠাৎ করেই কুঠিটা ধ্বংস হয়ে যায়। কুঠি থেকে বেশ কিছুটা দূরে একটা স্থানীয় বাজার আছে। বাজারের কাছেই রাস্তার ধারে আদ্যিকালের হিন্দু মন্দির। এই হিন্দু মন্দিরের পূজারী ব্রাহ্মণের এক পরমা সুন্দরী কন্যা ছিল। প্রায় সময় মন্দিরেই থাকতো মেয়েটি। মন্দির ধোয়া মোছা, পুজোর ফুল জোগাড় করা, এসব কাজ করত। সে যুগে প্রচুর সাধু সন্ন্যাসী পথে পথে ঘুরত।
বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে চাইতো। সাধু সন্ন্যাসীর বেশ ধরে নানা এলাকায় ঘোরাঘুরি করত ডাকাত সর্দারেরাও। কোন এলাকায় কার বাড়িতে কিভাবে ডাকাতি করবে সেটা দেখা আর কি। এইরকমই এক ডাকাত সর্দার সন্ন্যাসী সেজে ঘুরতে ঘুরতে কিভাবে একদিন মন্দিরে এসে হাজির। লাল পেরে সাদা শাড়িতে ওই ব্রাহ্মণের মেয়েকে মন্দিরের বারান্দায় ফুলের মালা গাঁথতে দেখে ভিমড়ি খেল ডাকাত সর্দার। এই যুবতীকে তার চাই, কিন্তু চাইলেই তো আর হবে না। প্রকৃত পরিচয় ফাঁস হয়ে গেলে ডাকাতের কালাপানি কেউ ঠেকাতে পারবে না। বিয়ে তো অনেক পরের কথা। মেয়েটির কাছে পানি খেতে চাইল সে। পানি টানি খেয়ে ডাকাত সর্দার সিদ্ধান্ত নিল চুরি করবে মেয়েটিকে। কিন্তু কাজটা হবে কিভাবে? মন্দিরের উল্টো দিকে বটগাছের তলায় মাটিতে লোহার ইয়া বড় চিমটা গেঁথে ঘটি কমণ্ডুল সাজিয়ে ধুঞ্চি জেলে তার আস্তানা গাড়ল ডাকাত সর্দার। ব্রাহ্মণ কন্যার এক অদ্ভুত অভ্যাস ছিল পূর্ণিমা রাতে সন্ধ্যাবেলা নদীতে যাওয়া। হাতে পূর্ণিমার চাঁদ পেল ডাকাত সর্দার। মেয়েটি নদীতে স্নান করার সময় নৌকায় উঠিয়ে ভাগলপুর হবে। শিষ্যদের সেই মতো নির্দেশ দিল সে। মেয়েটিকে যথারীতি উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মাথাভাঙা নদীর দিকে না গিয়ে কুঠির পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা নদী ধরল তারা। উদ্দেশ্য অনুসরণকারীদের ধোঁকা দেওয়া। ভুলটা হলো ওখানেই। কুঠির লাগোয়া নদীতে নীল ফ্যাক্টরির পাশেই জেটি বানানো হয়েছে। রাত দিন জেটিতে ভেড়ানো বজরায় মাল ওঠানো নামানো চলছে। রাতের বেলা 3টে নৌকা ছপাছপ দাঁড় বেয়ে তীরের মতো এগিয়ে যাচ্ছে দেখে ইংরেজ সাহেবদের সেপাইদের সন্দেহ হয়। নৌকাগুলোতে ডাকাত নেই তো? নৌকো থামাতে বলল সেপাইরা, চেকিং হবে। ওইদিকে নৌকো থামার কোনো লক্ষণই নেই, উল্টো আরও জোরে দাঁড় পড়ছে। শ্যারো বাট একই সঙ্গে নীলকর জমিদার এবং এলাকার ম্যাজিস্ট্রেট, তার আইরিশ সার্জেন্ট তৎক্ষণাৎ সেপাইদের ফায়ার ওপেন করার অর্ডার দিল। 20টা গাদা বন্দুক আর ছোট কামানের গুলি নদীকে বানিয়ে ফেলল নরক। পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে ওপারে উঠে প্রাণ বাঁচালো ডাকাতের দল। ব্রাহ্মণ কন্যাসহ নৌকা ভাসতে লাগলো নদীর বুকে। যাই হোক, মেয়েটিকে পরে উদ্ধার করে কুঠিতে নিয়ে আসা হয়। পরের দিন ব্রাহ্মণকে ডেকে বলা হয় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ব্রাহ্মণ অনড়। এই মেয়ে পতিত হয়েছে, তাকে আর ঘরে তোলা যাবে না। মেয়েটি থেকে গেল কুঠিতেই। নাচ গান জানা মেয়ে, অপূর্ব রূপসী। সাহেবদের পার্টিতে তার কদরই আলাদা। মেয়েটি নিজ থেকেই গান বাজনা করত। সাহেবরা তাকে দিয়ে জোর করে কিছু করায়নি। ওইদিকে ব্রাহ্মণের কানে গেল তার মেয়ে বাইজি হয়ে নেচে কুদে বেড়াচ্ছে। পূজারী ব্রাহ্মণের মেয়ে দেহপসারিণী, এত বড় অনাচার এই দেশে। হিন্দু কমিউনিটির কাছে বিচার দিল ব্রাহ্মণ। ক্রিসমাসের রাতে হাজারো হাজারো লোক একত্রিত হয়ে কুঠি আক্রমণ করল। ব্রাহ্মণের মেয়ে বড় কথা নয়, আসল কথা কুঠিয়ালদের অত্যাচার বন্ধ করা। এ মৌকা দুইবার পাওয়া যাবে না। নীলকুঠি তখন প্রায় খালিই বলা চলে। সাহেব তার লোকজন নিয়ে ক্যালকাটায় ক্রিসমাস আর নিউ ইয়ার উদযাপন করতে গেছেন, সঙ্গে ব্রাহ্মণের মেয়ে। এক রাতেই ধ্বংস হয়ে গেল নীলকুঠি। জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো সব কিছু। সাহেব কিংবা ব্রাহ্মণের মেয়ে কেউই আর কখনো ফিরে আসেনি। তবে ব্রিটিশ আর্মির ছোট একটি ডিটাচমেন্ট এসেছিল। গ্রাম উজাড় করে ফেলল তারা। মারা পড়ে ব্রাহ্মণ পরিবারের প্রায় সব সদস্য। বেঁচে যায় 80 বছর বয়সের বুড়িমা। এই বুড়ি সকাল সন্ধ্যা মন্দিরের দাওয়ায় বসে ভগবানের কাছে বিচার চাইত, সাপ সাপান্ত করত। বুড়ি মরে গেলে মন্দির হয়ে গেল এক অভিশপ্ত হানাবাড়ি। পারলে ও পথ কেউ মারাতে চায় না। আরেকটি এন্ট্রি, 1 অক্টোবর 1971। লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মামার কাছে চিঠি লিখেছিলাম এই শ্যারো বাট আর ভ্যান হোসেন বাটের ঠিকুজি জানতে চেয়ে। আজকে আর্মি মেসেঞ্জার কুষ্টিয়া হেডকোয়ার্টার থেকে সেই চিঠির উত্তর নিয়ে এসেছে।
মামা লাহোরের ব্রিটিশ কাউন্সিল, এশিয়াটিক সোসাইটি সবখানেই খোঁজ নিয়েছেন। ব্রিটিশ বনেদি পরিবারগুলোর বংশলতিকা খুব যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়। এই দুইজনের ব্যাপারে জানা গেছে অনেক কিছুই। এরা চাচা ভাতিজা। ভ্যান হোসেন আফগানিস্তান থেকে সরাসরি ক্যালকাটা চলে আসেন মাদ্রাজ হয়ে লিভারপুল যাওয়ার জন্য। মাসের পর মাস দীর্ঘ পথশ্রমের কারণে কিছুদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। হাজির হন শ্যারোবাটের নীলকুঠিতে। কুঠিতে 2 মাস কাটিয়ে ক্যালকাটা ফিরে এসে জাহাজে ওঠেন ভ্যান হোসেন। শ্যারোকে বলে যান ক্রিসমাসের পরে ফিরবেন, অতি জরুরি একটি কাজে। ফিরতে তাকে হবেই। এরপর মাদ্রাজ হয়ে এডেন বন্দরে পৌঁছান ভ্যান হোসেন। সেখান থেকে রেড সি পার হয়ে প্রাচীন পূর্ব মিশরীয় সমুদ্র বন্দর মিউস হরমুজে নামেন। তারপর উসর মরুভূমি পার হয়ে আসেন জেরুজালেমে। তার উদ্দেশ্য ছিল উত্তর জর্ডানে নাবাতিয়ানদের শ্রেষ্ঠ নগরী পেত্রায় আল উজ্জার মন্দিরে যাওয়া। উত্তর আফ্রিকার মরুভূমি এক ভয়াবহ জায়গা। অন্যান্য সমস্যা বাদ দিলেও ভ্যালি ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই সব থেকে বড় বিপদ। এ হলো মরুভূমির জ্বর। এক ধরনের ফাঙ্গাস শরীরের চামড়া আর ফুসফুস আক্রমণ করে। প্রথমে মনে হয় ইনফ্লুয়েঞ্জা, আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন। সময় মতো চিকিৎসা না হলে নিশ্চিত নিউমোনিয়ার দিকে টার্ন নেবে। মৃত্যু তখন সময়ের ব্যাপার মাত্র। এই জেরুজালেমেই মারা যান ভ্যান হোসেন। মারা যাওয়ার 2 দিন আগে গার্ডেন অব গেথসিমেনি দেখতে গিয়েছিলেন তিনি। জেরুজালেমের ব্রিটিশ কনসাল ভ্যান হোসেনের লাশ সহ তার ব্যক্তিগত ব্যবহার্য সব জিনিসপত্র পৈতৃক বাড়িতে পাঠিয়ে দেন। শ্যারোবাটের জীবন কেটেছে তুরস্কের ইস্তাম্বুলে তার ভারতীয় স্ত্রীর সঙ্গে। ধারণা করা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে তার চিনির কারবার ছিল। অমূল্য জুডাস কয়েন নিয়ে ভ্যান হোসেন মিশর, ইসরায়েল ঘোরাঘুরি করবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। যদি ধরেও নেই ভ্যান হোসেন জুডাস কয়েন পেয়েছিলেন, তাহলে সেই কয়েন রয়ে গেছে আসলে এই নীলকুঠিতেই। কিন্তু কোথায়? পরবর্তী এন্ট্রি 19 অক্টোবর 1971। আজিজ মাস্টারকে নিয়ে পুরো নীলকুঠি চষে ফেলেছি। কি খুঁজছি সেটা অবশ্য মাস্টারকে বলিনি। মাস্টারও কিছু জিজ্ঞেস করেনি। আসলে সাহসেই কুলায়নি। শেষ চেষ্টা হিসেবে নীলকুঠির চুন সুরকি গাধা ইদারা খুঁড়িয়েছি। অর্ধেক দেয়াল ভাঙা ইদারাটা অনেক আগেই মাটিতে ভর্তি হয়ে গিয়েছিল। লেবার দিয়ে সেই মাটি উঠিয়ে ফেলা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে ভ্যান হোসেনের কুয়ো খোঁড়ার বাতিক। মাটির বহু নিচে কুয়োতে পানি পাওয়া গেল। এই পানি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। হতাশ হয়েছি খুব। মহামূল্যবান দ্রব্যটা এখানেই কোথাও আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। পরবর্তী এন্ট্রি 7 নভেম্বর 1971। মুক্তি ফৌজের উৎপাত যথেষ্ট বেড়ে গেছে। কুষ্টিয়া থেকে কনভয় আসার পথে স্যাবোটাজ হচ্ছে খুব। নিরাপদে সাপ্লাই নিয়ে আসাই মুশকিল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে চূড়ান্ত প্রস্তুতি নেয়ার। ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে। আমার ক্যাম্প বর্ডারের খুব কাছে। ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধলে এই এলাকায় প্রথমেই হিট হবে। ডায়েরিটা সহ টুকটাক যা কিছু আছে আজিজ মাস্টারের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। রণাঙ্গনে কখন কোথায় থাকি তার ঠিক নেই মরা বাঁচার। যুদ্ধ যদি শেষ হয় আর বেঁচে যদি থাকি, তাহলে ট্রাঙ্কটা তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া যাবে। মরে গেলে আজিজ মাস্টারকেই ট্রাঙ্কটা মামার কাছে পাঞ্জাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাঞ্জাবে পাঠাতে না পারলে দ্বিতীয় একটা রাস্তা আছে। ট্রাঙ্কটা ঢাকার আগা খান ট্রাস্টের অফিসে পৌঁছে দিয়ে মামাকে জানালেই হবে। মামা আহমদিয়া সম্প্রদায়ের বড় লিডার। আগা খানের লোকজনই ওটা তার কাছে পৌঁছে দেবে। মাস্টারের সাথে এভাবেই কথা হয়েছে। ক্যাম্পের ভেতর প্রচুর বাংকার খোঁড়া হচ্ছে। বাংকার খোঁড়ার ঠিকাদারি দিয়েছি মাস্টারকে।
ক্যাম্পের কাঁচা বাজারও সেই সাপ্লাই দেয়। মাস্টার বেটা যুদ্ধের ডামাডোলে ভালোই টাকা কামিয়ে নিয়েছে। আশা করছি কথা রাখবে সে। বাঙালিদের বিশ্বাস করা কঠিন হলেও আজিজ মাস্টারকে সাচ্চা পাকিস্তানি মনে হয়েছে। হামিদের ডায়েরি এখানেই শেষ, আর কোনো এন্ট্রি নেই। হারিকেনের আলো দপ দপ করছে, তেল শেষ, উঠছে সলতে। ডায়েরিটা ট্রাঙ্কে ভরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে নাস্তা সেরে নীলকুঠিতে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে। মুক্তার জানালো আজিজ মাস্টার তখনও ফেরেননি। সম্ভবত ঝড় বৃষ্টির কারণে গাংনীতে আটকা পড়েছিলেন। বাসা থেকে বের হয়ে দেখলাম রাস্তার ধারে কদম অপেক্ষা করছে। দুইজনে হাঁটতে হাঁটতে নীলকুঠিতে পৌঁছে বিরাট একটা ধাক্কা খেলাম। কুঠির যেটুকু অবশিষ্ট ছিল তার অর্ধেক নেই হয়ে গেছে। আকাশ ছোঁয়া ইউক্যালিপটাস গাছটা ভেঙে পড়েছে গাড়ি বারান্দার 3 কোণা ছাদলা গেটটার ওপর। শতখণ্ড হয়ে মাটিতে গড়াচ্ছে ওটা। ত্রিভুজাকৃতি কাপালিটা ভেঙে খান খান হয়ে গেছে। ত্রিভুজের মাঝখানে আয়তাকার বলের মতো জিনিসটা কাপালির ভেতর থেকে ছিটকে বেরিয়ে এসে ফেটে চৌচির। কাছে গিয়ে লক্ষ্য করতেই উত্তল বলটার কংক্রিটের ফাটলের ভেতর দিয়ে লোহার একটা ছোট্ট বাক্স নজরে পড়ল। বাক্সটা বের করে বুঝলাম খাঁটি বিলিতি জিনিস, এখনো যথেষ্ট মজবুত। ওটাতে কোনো তালা লাগানো নেই। বাক্সের মালিক হয়তো ভেবেছিল যেই ব্যক্তি এই বাক্স খুঁজে বার করবে তাকে ছোট তালা বড় তালা দিয়ে আটকানো হাস্যকর প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। চারদিকে তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিলাম, কেউ নেই। কিন্তু কদম কোথায়? পুকুর পাড়ে নারকেল গাছের নিচে একটা ঝুনো নারকেল পড়ে আছে, গত রাতের ঝড়ের ফল। কদম নারকেল কুড়োচ্ছে। সকালে নাস্তা হয়তো এখনো হয়নি। 200 বছরের পুরনো এক লিচু গাছের আড়ালে বসে খুললাম বাক্সটা। ভেতরে সোনার সুতোর কাজ করা লাল সিল্কে পেঁচানো রূপোর নস্যির ডিবে। ডিবে খুলতেই 3টে পয়সা গড়িয়ে মাটিতে পড়ল। দুপায়ের ফাঁকে সবুজ ঘাসের উপর শুয়ে আছে মেরুন রঙের জুডাস কয়েন। কতক্ষণ মুদ্রাগুলোর দিকে তাকিয়েছিলাম জানি না। ফোঁস শব্দ শুনে চমকে সামনের দিকে তাকালাম। মাথা নিচু করে কয়েনগুলো দেখছে কদম। আস্তে করে হাতে নিলাম ওগুলো। ঝিমঝিম করে উঠল মাথার ভেতর। আধার হয়ে এলো চারদিক। অল্প সময়ের ভেতরেই আবার কেটে গেল আধার। বোধহয় জুডাস কয়েনের জোরেই শরীরের ভেতর 1000 হর্স পাওয়ারের ইঞ্জিনের শক্তি অনুভব করলাম। মনে হলো আমি যা চাই তাই হবে, হতেই হবে। মনে পড়ল দাড়ি কমা সহ জীবনের সব ঘটনা। 2 বছর আগে পড়া 35 জন নীলকর সাহেবের বার্ষিক রেভিনিউ, মোট উৎপাদন, জমির পরিমাণ, নাম ধাম, ঠিকুজি কুলজি চোখের সামনে ভাসতে লাগলো যেন খোলা বইয়ের পাতা। বাদ গেল না অতি তুচ্ছ ঘটনাও। ছোটবেলা আমার বোনের কঠিন অসুখ হয়েছিল। অনেক সাধ্য সাধনা করে সেই অসুখ ভালো হলে 21 জন ফকির খাওয়ানো হয়। সেই 21 জন ফকিরের চেহারা সহ তাদের ছেঁড়া কাপড়ে কী রঙের তালি মারা ছিল মনের চোখে ভেসে উঠল সেগুলোও। কদমের দিকে তাকিয়ে মনে হলো ওর মনের কথা স্পষ্ট পড়তে পারছি আমি। কদম যখন খুব ছোট তখন তার বাবা তাকে এই লিচু গাছটা থেকে লিচু পেড়ে খাইয়েছিল। কদম ভাবছে সেই কথা। পয়সার ব্যাপারটি সে ধরতে পারেনি। বাক্সটা পাওয়ার সময় কদম নীলকুঠির পুকুরের পাড়ে। পয়সাগুলো নস্যির ডিব্বেতে রেখে ডিবেটা আগের মতোই কাপড়ে পেঁচিয়ে প্যান্টের পকেটে রাখলাম। বাক্সটা লুকিয়ে রাখলাম ওই ফ্যাক্টরির জং ধরা ভাঙা বয়লারটার নিচে। হাতে পুরনো লোহার বাক্স দেখলে লোকে সন্দেহ করবে। অন্য কেউ না করলেও আজিজ মাস্টারের মতো লোক অবশ্যই করবে। এখনই বাসায় ফেরা যাবে না। এত দ্রুত ফিরলে 1000টা প্রশ্ন করবে মুক্তার।
কদমকে সঙ্গে নিয়ে নীলকুঠির এখানে সেখানে ঘুরে দুপুরের দিকে বাজারে গেলাম। চোখে পড়ল প্রথম দিন দেখা সেই পোড়ো মন্দিরটা। সেদিনের মতোই থমথম করছে ওটা, যেন মৃত্যুপুরী। পেট পুড়ে জিলিপি খাগড়ায় মুড়ি খাওয়ালাম কদমকে, নিজেও খেলাম। গড়িয়ে এলো বেলা, এবার বাসায় ফেরার পালা। যেতে যেতে ছেঁকে ধরল বৃষ্টি, কাদা পানিতে মাখামাখি। ঘরে ফিরে কাদা মাখা কাপড় চোপড় ছেড়ে গা মাথা মুছে শুকনো কাপড় পরছি, এমন সময় কদমের চিৎকার শুনতে পেলাম। আজিজ মাস্টারের বাড়ির গেটের বাইরে থেকে আসছে ওটা। তাড়াহুড়ো করে বাইরে বের হলাম। যাওয়ার পথে দেখলাম আজিজ মাস্টার গম্ভীর মুখে বারান্দায় বসে আছেন। গেটের সামনে এসে দেখি স্কুলের দারোয়ান কদমকে লাঠি দিয়ে দমাদম পেটাচ্ছে। দারোয়ানকে থামিয়ে বিষয় কি জিজ্ঞেস করলাম। দারোয়ান যা বলল তার সারমর্ম এই: গতকাল রাতে ঝড় বৃষ্টির ভেতর কদম তার পৈতৃক ভিটায় ফিরে যেতে পারেনি। রাতটা তার মার ওখানে, অর্থাৎ দারোয়ানের বাড়ির বারান্দায় শুয়ে কাটিয়ে দিয়েছে। রাতে খাওয়ার পর কিছুটা ভাত বেঁচেছিল। কদমের মা ওই ভাতে পানি ঢেলে রাখে, দারোয়ান যাতে সকালবেলা পান্তা ভাত খেতে পারে। দারোয়ান সকালে পান্তা ভাত খেতে গিয়ে দেখে হাঁড়ি খালি। কদম আগেই সব খেয়ে ফেলেছে। রাগের চোটে কিছু মুখে না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় দারোয়ান। কদমকে খুঁজছে তখন থেকেই। দুপুরবেলা আমার সঙ্গে কদম যখন বাজারে, দারোয়ান তখন বাড়িতে। এই বেলা কদমকে ধরেছে সে, ভাত খাওয়ার মজা বের করবে। দারোয়ানকে বললাম, 2 সের চালের দাম দিয়ে দিচ্ছি, বাজার থেকে চাল কিনে গরম ভাত রেঁধে খাও। এদিকে কদমের কান্না আর থামেই না। অনেকক্ষণ ধরে বহু কষ্টে কদমকে শান্ত করে দারোয়ানের হাতে টাকা দিতে গেলাম। পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ নেই, ওটা রয়ে গেছে কাদামাখা প্যান্টের পকেটে। দারোয়ানকে দাঁড় করিয়ে আবার বাসায় ঢুকলাম। বারান্দা খালি, আজিজ মাস্টার সম্ভবত ভেতরে গেছেন। ঘরে ফিরে মেঝের ওপর থেকেই ভেজা প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করতে যাব, কিন্তু এ কি, মানিব্যাগ পড়ে আছে টেবিলের ওপর, কাদামাখা শার্ট প্যান্ট উধাও। ঘরের বাইরে এসে দেখি কুয়োতলায় বসে সাবান দিয়ে শার্ট প্যান্ট কাচ্ছে মুক্তার। মনে পড়ল এর আগেও মুক্তার একই কাণ্ড করেছে, কিন্তু সেবার তো পকেটে নস্যির ডিবে অমূল্য জুডাস কয়েন ছিল না। মুক্তারকে আসলে কি জিজ্ঞেস করব সেটাই ভেবে পেলাম না। মুক্তার, জুডাস কয়েন কোথায়? এ কথা জিজ্ঞেস করা অর্থহীন। আমি নিশ্চিত জুডাস কয়েন এখন আজিজ মাস্টারের হাতে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুক্তার বলল, প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে সে টেবিলের উপর রেখে দিয়েছে। টাকা পয়সা সব ঠিক আছে কিনা আমি যেন গুনে দেখি। ওইদিকে 2 সের চালের টাকার জন্য দারোয়ান দাঁড়িয়ে আছে, হয়তো কদমকেও আটকে রেখেছে। গেটের সামনে এসে দারোয়ানের হাতে 15 টাকা দিলাম। কদমকে বললাম পরের দিন সকালে আসার জন্য। বাসায় ফিরে দেখি মুক্তার উঠোনে তারের উপর কাপড় মেলে দিচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম, মাস্টার সাহেব কোথায়? মুক্তার জানালো মাস্টার সাহেবের শরীর খারাপ, সকাল থেকেই শুয়ে পড়েছেন। মুক্তারকে বলে গেছেন আমার কামরাতেই যেন আমাকে রাতের খাবার দেয়া হয়। রাতে খেতে পারলাম না কিছুই। অন্ধকারের বিছানায় শুয়ে 2 আর 2 4 মেলালাম। আমি যে হামেদের ডায়েরিটা পড়েছি এটা মুক্তার বুঝতে পারে সকালে ঘর পরিষ্কার করতে এসে। পুরো ধুলোর উপর হাতে পায়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠার কথা। আজিজ মাস্টার বাড়ি ফেরা মাত্র মুক্তার তাকে আমার সব কর্মকাণ্ড বিস্তারিত বর্ণনা করেছে। তবে আমার প্যান্টের পকেটে মুদ্রাগুলো পাওয়া সম্পূর্ণ কাকতালীয়। শার্ট প্যান্ট অভ্যেসবশত কাচার জন্যই নিয়ে যায় মুক্তার। তারপর যা হবার তাই হয়েছে। এ হচ্ছে কোহিনূর হীরের অবস্থা। বাহাদুর শাহ পতনের পর প্রথম কোহিনূর হীরেটা পায় এক ইংরেজ ব্রিগেডিয়ার। হীরেটাকে প্যান্টের পকেটে নিয়ে ঘুরত সে। অফিসে এলে ওটাকে পকেট থেকে বের করে ব্যবহার করত পেপার ওয়েট হিসেবে। একদিন ব্রিগেডিয়ারের প্যান্ট ময়লা হয়েছে দেখে তার ব্যাটম্যান ওটাকে ধোপার কাছে পাঠিয়ে দেয়। ধোপা প্যান্ট কাচতে গিয়ে দেখে পকেটের ভেতর শক্ত কি যেন।
কাপড় কাচিয়ে কোহিনূর চিনতেই পারেনি। সে ব্রিগেডিয়ারকে কোহিনূর ফিরিয়ে দিয়েছিল। এই ঘটনার পর ব্রিগেডিয়ার আর একদিনও দেরি না করে রানী ভিক্টোরিয়ার কাছে পাঠিয়ে দেয় ওই অমূল্য হিরে। সকালে উঠে বাড়ি থেকে বের হয়ে প্রথমে কদমকে নিয়ে বাজারে বসে দই চিড়ে দিয়ে নাস্তা সারলাম। মুক্তার নাস্তা খাওয়ার কথা বলেছিল, আমি কানে তুলিনি। আজিজ মাস্টারের খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। এরপর গেলাম নীলকুঠিতে। লুকানো বাক্সটা বের করে ফিরে এলাম মাস্টারের বাড়িতে। বারান্দায় মুক্তারের সঙ্গে দেখা। সে জানালো আজিজ মাস্টার জরুরি চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। আমার শার্ট প্যান্ট ইস্ত্রি করে রাখা হয়েছে। ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হলাম। মুক্তারকে কোথাও দেখলাম না। দূর থেকে হয়তো নজর রাখছে। কদমকে নিয়ে রমজান রাজাকারের বাড়ি গেলাম। ভাগ্য ভালো, রমজানকে তার বাড়িতেই পাওয়া গেল। তার কাছ থেকে কোম্পানি কয়েনটা চেয়ে নিলাম। বললাম, কয়েনটা আমাকে দিয়ে দেন, 100 টাকা পাবেন। টাকা লাগবে না, আপনার পয়সাটা যখন এতই পছন্দ নিয়ে যান, ওটা মনে করেন রমজান ফিকিরির উপহার। এ কথা বলে হে হে করে হাসতে লাগলো রমজান। রমজান রাজাকার দেখি রসের নাগর। রমজানকে জিজ্ঞেস করলাম তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেটা কিভাবে সম্ভব। রমজান বলল, বামুনদ্বীপ পোস্ট অফিসের পোস্টমাস্টারের কাছে তার নামে চিঠি পাঠালেই হবে। বামুনদ্বীপ বাসস্ট্যান্ডে পৌঁছে কদমকে 50 টাকা দিলাম। বললাম সে যেন কুষ্টিয়া জেলে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে। ঢাকায় ফিরে দাঁতের যন্ত্রণায় কাহিল হয়ে পড়লাম। ডেন্টিস্টের সঙ্গে বেশ কয়েক দফা সিটিং দিতে হলো। রমজানের কয়েনটা বিক্রি করলাম এক রাজস্থানী মারোয়ারির কাছে। দাম উঠল 10 লাখ টাকা। টাকাটা ব্যাংকে রেখে রমজানকে চিঠি দিয়ে জানালাম ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করার জন্য। 10 দিন পর হাকিমকে সঙ্গে নিয়ে রমজান এসে হাজির। 10 লাখ টাকা পেয়ে বিস্তর কান্নাকাটি করলো। আমাকে বানালো ধর্মের ভাই। জানালো হিন্দু হয়ে না জন্মালে আমি ছদ্মবেশী ফেরেশতা হতাম। কদমের কথা জানতে চাইলে বলল কদমের সঙ্গে তার বাবার দেখা হয়নি। কদম যেদিন কুষ্টিয়া জেলে যায় তার 2 দিন আগে কদমের বাবাকে যশোর জেলে ট্রান্সফার করা হয়েছে। বিচারে কদমের বাবার ফাঁসি হয়েছে। কুষ্টিয়া জেলা কারাগারে ফাঁসি হয় না, যশোর জেলা কারাগারে হয়। এত সব জানার পর কদম বামুনদ্বীপ ফিরে যায়। 2 দিন পৈতৃক ভিটায় কাটিয়ে রমজানের সঙ্গে দেখা করে। আমি চিঠি লিখেছি কিনা জানতে চেয়েছিল। তারপর থেকে ছেলেটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হারিয়ে গেছে কদম। তবে রমজানের কাছ থেকে বিদায় নেওয়ার আগে রমজান তাকে ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খাইয়েছিল, সঙ্গে ডালও নাকি ছিল। আজিজ মাস্টারও নাকি নিখোঁজ। হন্যে হয়ে মাস্টারকে খুঁজছে তার পরিবারের লোকেরা। রমজান বিদায় হওয়ার পর 1 মাস কেটে গেছে। থিসিস লেখা হয়নি কিছুই। সীমাহীন ক্লান্তি বোধ করি সব সময়। খাওয়ায় রুচি নেই। জোর করে যদি খাই তো বমি বমি লাগে। ডাক্তার অনেক টেস্ট দিয়েছিল। রিপোর্টগুলো নিয়ে বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছি। এমন সময় লক্ষ্য করলাম মেঝের ওপর একটা চিঠি পড়ে আছে। বামুনদ্বীপ পোস্টমাস্টারের লেখা চিঠি। পোস্টমাস্টার জানিয়েছে 10 লাখ টাকা নিয়ে বামুনদ্বীপ হয়ে গ্রামে ফেরার পথে সর্বহারাদের পাল্লায় পড়ে রমজান। রাস্তার ধারেই জবাই করা হয় তাকে। রমজানের কাছে এত টাকা আছে কেউ জানত না, একমাত্র হাকিম ছাড়া। পোস্টমাস্টারের ধারণা ওই হাকিমই সর্বহারাদের সব বলে দিয়েছিল। সুযোগ পাওয়া কঠিন, কিন্তু সুযোগ কাজে লাগানো অনেক বেশি কঠিন। যাই হোক, ডাক্তার রিপোর্ট পড়ে জিজ্ঞেস করলো আজে বাজে মেয়ে লোকের সঙ্গে মেলামেশা করি কিনা, কিংবা কোনো কারণে আমার শরীরে অন্য কারো রক্ত দেওয়া হয়েছে কিনা। ডাক্তারকে বললাম দুটোর কোনোটিই ঘটেনি। কিছুক্ষণ থম ধরে থেকে ডাক্তার জানালো আমার দেহে হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ ঘটেছে। প্রায় শেষ হয়ে গেছে লিভার। আয়ু আছে বড় জোর 2 মাস। মনে পড়ল বামুনদ্বীপ থেকে ফিরে দাঁতের চিকিৎসা করিয়েছিলাম।
ডেন্টিস্ট মনে হয় যন্ত্রপাতি স্টেরিলাইজ করতে ভুলে গিয়েছিল। সেই ভ্যান হোসেন বা আর কাউকে নীলকুঠির নেমেসিস ছাড়ে না।